আচ্ছা, এর আগের দিনে তোমাদের দুটো ক্লাস হয়েছে এর আগে। তো বিনয় পিটক এবং সূত্র পিটকের উপরে ক্লাস হয়েছিল, প্লাস বেসিক পালি লিটারেচার সম্পর্কে তো বলাই হয়েছিল প্রথম দিনের যে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল সিলেবাসটা বোঝানোর প্রসঙ্গে। তো আজকে যেটা আছে সেটা হচ্ছে অভিধর্ম পিটক নিয়ে। তো অভিধর্ম পিটকের উপরে, মানে অভিধর্ম বলতে পালিতে বোঝায় মোটামুটি ওই বুদ্ধিস্ট ফিলোসফি। তো ফিলোসফির মধ্যেও সেটা এটা থেরবাদ বৌদ্ধ দর্শন বলা হয়। থেরবাদ বৌদ্ধ দর্শনের বেসিক জিনিসগুলো পাওয়া যায় সূত্র পিটকে। বিনয় পিটকের মধ্যে থাকে বৌদ্ধ সঙ্গের যে নিয়ম কানুনগুলো, যে কি করা হবে কি করা হবে না, এটা তোমাদের ক্লাসে বলা হয়েছে, নোটসগুলোও দেওয়া হয়েছে। সূত্র পিটকের মধ্যে বেসিক্যালি সূত্র মানে বুদ্ধের যে স্পিচগুলো আছে সেগুলো বিভিন্ন রকম প্যাটার্নে সাজানো হয়েছে। অভিধর্ম পিটকের মধ্যে আছে ফিলোসফিক্যাল বিষয়, এবং অভিধর্ম শব্দটিকে এক্সপ্লেন করার জন্য বলা হয় যে ধর্ম অর্থাৎ বুদ্ধের যে জেনারেল ফিলোসফি, যেটা সূত্র পিটকের স্পিচগুলোতে দেখা যায়, এগুলোর মধ্যে কয়েকটা বিষয় তোমরা শুনেছ, যেমন যে চারটি আর্য সত্যের কথা বলা হয়, অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়। তারপর বৌদ্ধ দর্শনের আরও কিছু কিছু বিষয় আছে, যেমন প্রতীত্ব সমুৎপাদ বলে একটি টার্মের কথা বলা হয়, এটা হয়তো তোমরা শোনোনি, কারণ ফিলোসফি থাকলে হয়তো টুকটাক এগুলো কানে আসে। তো এই ধরনের বিষয়গুলো থাকে, কিন্তু অভিধর্ম পিটকের মধ্যে সেটাকে আরও বেশি ডিটেলসে অ্যানালিসিস করা হয়েছে। তো অভিধর্ম পিটকের মধ্যে তো হায়ার ফিলোসফি যেগুলো সেগুলো আছে। আচ্ছা, মোটামুটি এই নোটটার মধ্যেই প্রায় চলে আসবে সবই, আমি আর বেশি বলছি না। তো এখান থেকে কী কী কোশ্চেন আসে, এগুলো সবই একটাই আনসারে হয়ে যাবে মোটামুটি। ফার্স্ট হচ্ছে গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ভ্যারিয়াস টেক্সট কনস্টিটিউটিং দ্য পালি অভিধর্ম পিটক। 18 এসেছে পালি অভিধর্ম পিটকের কন্টেন্টগুলো প্রসঙ্গে বলতে বলেছে। তারপরে ডেসক্রাইব এনি 3 টেক্সট অফ দ্য অভিধর্ম পিটক। অভিধর্ম পিটকে আসলে 7খানা গ্রন্থ আছে, সেগুলো আমি বলবো। তো তার মধ্যে 3টে এক্সপ্লেন করতে বলেছে। এনুমারেট দ্য টেক্সট কম্প্রাইজিং দ্য অভিধর্ম পিটক, গিভিং এ শর্ট অ্যাকাউন্ট অফ এনি 2 অফ দেম। যে কোনো দুটো করতে বলেছে 7টার মধ্যে। হোয়াট ইজ মিন্ড বাই দ্য টার্ম ত্রিপিটক, এনুমারেট দ্য টেক্সট কম্প্রাইজিং দ্য অভিধর্ম পিটক, গিভিং শর্ট অ্যাকাউন্ট অফ এনি 3 অফ দেম। এই একই কথা 3টে বলেছে। আর হাউ মেনি টেক্সট আর দেয়ার ইন দ্য পালি অভিধর্ম পিটক, ডিসকাস ইন ব্রিফ এনি 2 অফ দ্য টেক্সট। আর হোয়াট ইজ সত্যপকরণ, সত্যপকরণ বলতে কি বোঝায়, রাইট এ নোট অন এনি ওয়ান অফ দ্য প্রকরণস। তো অভিধর্ম পিটকের যে 7টা ভাগ আছে সেগুলোকে এক একটাকে প্রকরণ বলা হয়। তো 7টাকে মিলিয়ে তাহলে সত্যপকরণ হচ্ছে। প্রকরণ শব্দটা পালিতে প হয়ে যাবে, রফলাটা চলে যায়, আগের দিনের গ্রামার ক্লাসে হয়েছিল। তো সত্যপকরণও বলা হচ্ছে। সপ্ত শব্দটা পালিতে হচ্ছে সত্য। তো ওটাই জিজ্ঞেস সত্যপকরণ মানে কি। যেমন সূত্র পিটকের ক্ষেত্রে তোমরা পঞ্চনিকায় বলে একটা প্রশ্ন ছিল, যে পঞ্চনিকায় কাকে বলে না, সূত্র পিটকের মধ্যে 5টি নিকায় আছে, সেগুলোকে একসাথে পঞ্চনিকায় বলা হয়। সিমিলারলি অভিধর্ম পিটকে 7টা প্রকরণ আছে এবং সেগুলোকে সত্যপকরণও বলা হয়। তো এই হলো প্রশ্ন। মেনলি এখান থেকে যেটা প্রশ্ন দেয়, একটা হতে পারে ওই ত্রিপিটক বলতে কি বোঝে, ওটা একটা প্রশ্ন দেয়, যেটা বিনয় পিটকের নোটটাতে শুরুতেই লেখা আছে। আর হচ্ছে অভিধর্ম মানে কি বোঝায়, সেটা তো এখানে মনে হয় কোশ্চেনে নেই, দিলেও দিতে পারে, তবে এটাই ফার্স্ট প্যারাতেই মোটামুটি লেখা থাকবে অভিধর্ম অর্থ কী। আর অভিধর্ম পিটকের যেহেতু 7টি প্রকরণ আছে, 7টা লিখতে গেলে অনেক বড় হবে, তো জেনারেলি 3টে বা 2টো ওখান থেকে প্রশ্ন লিখতে দেয়। তো এটা আমি মোটামুটি 7টা প্রকরণ যে আছে সেটাই ডিটেলসে বলবো।
আচ্ছা, এটা ওই শর্ট কোশ্চেনের জায়গা থেকে আমি দেখিয়ে দিই। কোশ্চেনটা আমি শেষে দেখাবো, আগে কন্টেন্টগুলো বলি। আচ্ছা, অভিধর্ম পিটকের আমি বললাম যে 7টা প্রকরণ আছে। তো 7টা প্রকরণ মোটামুটিভাবে বেশ বড় বড়, মানে এর মধ্যে ফার্স্ট হচ্ছে ধম্মসঙ্গনী, তারপরে হচ্ছে বিভঙ্গ, তারপর হচ্ছে ধাতু কথা, তারপরে পুগ্গল পৈয়ত্তি, তারপরে কথাবস্তু, যমক আর পট্ঠান। এগুলো তোমাদের মতন করে নাম লিখতে পারো, এখানে বাংলাগুলো লেখা আছে, পট্ঠান বা কথাবস্তু এরকম। তো আমি পরপর এগুলো এক্সপ্লেন করছি। আচ্ছা, এখানের দুটো বিষয় যেটা আমি আগের দিনও ক্লাসে বলেছিলাম, যে বড় নোট যেগুলো আছে 30 নাম্বারের, ওই 30 নাম্বারের নোটেরই ছোট ছোট পার্ট নিয়ে 10 নাম্বারের যে 4টে কোশ্চেন লিখতে হয় সেগুলো আসে। সুতরাং তোমরা যখন পড়বে মোটামুটি দুটো জিনিসের জায়গাটাই একটু দেখে নেবে। বলেছিলাম বিনয় পিটকের এটার সময় যে মোটামুটি ওই শর্ট কোশ্চেনে মহাবর্গ, চল্যবর্গ বা পারাজিকা পাচিত্তি এরকম কোশ্চেন থাকে। সূত্র পিটকের ক্ষেত্রে বলেছিলাম যে বেসিক্যালি ক্ষুদ্রক নিকায়ের যে 15টা টেক্সট আছে সেগুলো থেকে শর্ট কোশ্চেন হিসেবে 10 নাম্বারের প্রশ্ন দেয়া থাকে। তো ওই জায়গাগুলো মোটামুটি পড়ে রাখবে। আর লেখা যদি প্র্যাকটিস করো তো খুবই ভালো, যদিও সবাই দেয়নি, কয়েকজন লেখা জমা দিয়েছে, তো ওগুলো আমি সময় মতো দেখে দেবো। আচ্ছা, তো প্রথম গ্রন্থ হচ্ছে অভিধর্ম পিটকের ধম্মসঙ্গনী। তো ধম্মসঙ্গনী শব্দটার মধ্যে বুঝতে পারছো যে ধর্ম শব্দটা আছে, প্লাস সঙ্গনী বলে একটা শব্দ দেখা যাচ্ছে। তো এটা শব্দটা এরকম, এইটার মধ্যে ধর্ম শব্দটা রিলিজিয়ন অর্থে এখানে হচ্ছে না। পালিতে বা আমাদের বাংলা সংস্কৃতে ধর্ম শব্দটার অনেক রকম মিনিং বোঝায়। যেমন যদি বলা হয় যে জলের ধর্ম, যে সমচ্চশীলতা, জলের একটা রিলিজিয়ন, এটা জলের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তো সেই রকম পালির মধ্যেও তোমরা পড়ার মধ্যে দেখতে পাবে যে অনেক রকম মিনিং হচ্ছে। এইখানে ধর্ম শব্দটার ইংরাজি ট্রান্সলেশন করা অনেক সময় ফেনোমেনা, মানে তার একটা বস্তুগত দিক। জগতে আমরা যা কিছু দেখছি সেগুলোকে পালিতে ধর্ম বলে রিপ্রেজেন্ট করা হয়। এবং এখানে অ্যাকচুয়ালি ধর্মর যেটা হচ্ছে মিনিং হচ্ছে, সেটা হচ্ছে যে চোখ দিয়ে আমরা কি দেখি, যেগুলো দৃশ্যমান বিষয়কে দেখি, বা নাকের মাধ্যমে আমরা ঘ্রাণটাকে গ্রহণ করি, জিভের মাধ্যমে স্বাদটাকে গ্রহণ করি। তো এইগুলো হচ্ছে একটা ইন্দ্রিয়ের বিষয়। তো ধর্ম শব্দটার একটা অর্থ হয় মন দিয়ে আমরা যে উপলব্ধিটা করি, মানে মনে মনে আমরা যা কিছু চিন্তা করতে পারি সেগুলোকেই একটা ধর্ম শব্দ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এর ইংরাজি ট্রান্সলেটে এই ধরনের একটা কিছু আছে, কি দ্য বুক অফ সাইকোলজিক্যাল ম্যাটার্স এরকম একটা কিছু ট্রান্সলেটার নাম হবে। তো এখানে ধর্ম শব্দের মোটামুটি বিষয় মানে বিষয় বা ম্যাটার হিসেবে মোটামুটি বলা যেতে পারে। সেটা হতে পারে মানে দৈর্ঘ্য, প্রস্থ, লম্বা, চওড়া, এই টার্মগুলো যেগুলোকে আমরা মনে মনে চিন্তা করতে পারি, সেগুলো ভালো মন্দ, সৎ অসৎ থেকে শুরু করে সমস্ত কিছু। এর ভিতরে ঢুকলে মোটামুটি এটা বোঝা যাবে কি বলছে। আর সঙ্গনীর অর্থ হচ্ছে যে গণনা করা। তো মোটামুটি বৌদ্ধ দর্শন মতে জগতে যা কিছু এরকম বিষয় আছে সেগুলোর কালেকশন হচ্ছে এই ধর্মসঙ্গনী গ্রন্থতে আছে। তো অভিধর্ম পিটকের প্রথম গ্রন্থ হচ্ছে ধর্মসঙ্গনী। এটি ধর্ম বা মানসিক এবং ভৌতিক বিষয় বস্তুর এক প্রকার সংগ্রহ। তো এইটা এখনই বললে বুঝতে পারবে না কি বোঝাচ্ছে, এটা পরে আস্তে আস্তে ডিফারেন্ট জায়গাতে গিয়ে টুকটাক উঠে আসবে।
মোটামুটি পালি পড়তে গেলে কিছুটা বৌদ্ধ দর্শনের সঙ্গে লিঙ্ক থাকবে এবং কিছুটা হিস্ট্রির সাথে। তো হিস্ট্রির ব্যাপারটা তোমাদের মোটামুটি টাচে থাকো, মানে সেই অজাতশত্রু বিম্বিসার ইত্যাদি এগুলো তো পড়েছো। ফিলোসফির জায়গাগুলো একটু নতুন লাগবে। তো এই গ্রন্থে অভিধর্মের অন্যান্য গ্রন্থের মতোই শুরুতে মাতৃকা বা আলোচ্য বিষয়বস্তুর তালিকা প্রদান করে প্রশ্নোত্তরের রীতিতে বিষয়বস্তুর উপস্থাপনা করা হয়েছে। আচ্ছা, এইটা থেকে বললে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি এটা শেষে নোটটাই বলে দিই, বড় সুবিধা হবে পড়তে। আচ্ছা, মাতৃকা মানে হচ্ছে অভিধর্ম পিটকের যে গ্রন্থগুলো আছে সেগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথমে তার যে বিষয়বস্তু সেটাকে খুব সংক্ষেপে, মানে কন্টেন্ট যেমন হয় সূচিপত্রের মতন করে প্রথমে দেয়া থাকে, তারপরে গিয়ে তার সেটাকে ডিটেলসে অ্যানালিসিস করা থাকে যে আলোচ্য বিষয়টাকে। তো সেইভাবে এটার এই গ্রন্থটা রচিত হয়েছে। এবং প্রশ্নোত্তর রীতিতে মানে ধরা যাক এখানে বলছে যে কুশল ধর্ম কতগুলি, না কুশল ধর্ম এতগুলি, 17-18টা হলো, সেগুলো কি কি দিয়ে এইরকম প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে অভিধর্ম পিটকের সংকলন করা হয়েছে। এই স্থলে অন্তর্জগৎ এবং বাহ্যিক জগতে, অন্তর্জগৎ হচ্ছে যেটা মানসিক বিষয়, যেমন সুখ দুঃখ, ভালো মন্দ বিষয়ে আমরা যা কিছু বলি, বা মানুষের বিভিন্ন যে প্রবৃত্তি, ঈর্ষা ঘৃণা বা উদ্যম, তারপরে মনোসংযোগ ইত্যাদি বিভিন্ন বিষয় এইগুলো। এবং বাহ্যিক জগতের বলতে যেটা আমরা মানে পঞ্চভূত বলা হয়, যেটা যে পৃথিবী, তারপর জল, আকাশ, বায়ু এবং তার বিভিন্ন যে স্টেজগুলো আছে, ফিজিক্যাল ফর্ম যেগুলো, সেইগুলোর যাবতীয় যে সূক্ষ্ম স্থূল যে বিষয় আছে সেগুলো গুণগতভাবে কুশল, অকুশল এবং অব্যাকৃত এই 3 ভাগে ভাগ করা আছে। কুশল মানে হচ্ছে ভালো, অকুশল মানে হচ্ছে মন্দ, অব্যাকৃত মানে হচ্ছে যেটা ভালো কি মন্দ কিছু বলা যাচ্ছে না। ধরা যাক কারোর মানে আনন্দ হচ্ছে, মানে বলা যায় মনে মনে সুখ অনুভূতি হচ্ছে, সেটা হতে পারে যে কারো পা ভেঙে গেছে বলে দেখে আনন্দ হচ্ছে, তো তার সেই আনন্দটাকে খারাপই বলা হবে, এটা ভালো কিছু না। আবার উল্টো দিকে ধরা যাক কেউ চাকরি বাকরি পেয়েছে বা কোনো কিছু ভালো হয়েছে, সেটা দেখে একজনের আনন্দ হচ্ছে, তো সেই আনন্দটা হচ্ছে ভালো আনন্দ। এইরকমভাবে কোনটা ভালো কোনটা মন্দ, কুশল এবং অকুশল এবং অব্যাকৃত, মানে যেটা বলা যাচ্ছে না যে ভালো নাকি মন্দ কি, এইরকম 3 ভাগে ভাগ করা হয়েছে। তবে গ্রন্থটিতে ধর্মসমূহের প্রকৃতি অনুসারে চিত্ত চৈতসিক, রূপ এবং নিক্ষেপ এই 3টি ভাগ আছে। কন্টেন্ট অনুযায়ী 3টে ভাগ আছে। চিত্ত চৈতসিক বলতে বোঝায়, চিত্ত মানে মন বোঝায়, আর চৈতসিক হচ্ছে মনের সঙ্গে রিলেটেড অনেক কিছু মেন্টাল বিষয়। তো এখানের মধ্যে অনেকটা সাইকোলজির অনেক বিষয়ের সঙ্গে সিমিলারিটি থাকে, যদিও সেটা একটা অন্য রকমভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো কিভাবে থট প্রসেস হয়, মানে আমাদের চিন্তা ভাবনা কীরকমভাবে হয়, তার বিভিন্ন স্টেজ এবং বাহ্য জগতের সাথে আমাদের মনের উপর যে বিভিন্ন প্রভাব, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ওই চিত্ত চৈতসিক ইত্যাদির অন্তর্ভুক্ত হয়। রূপ অর্থে, রূপ বললে এমনিতে আমরা বাংলায় বুঝি যে রূপ সৌন্দর্য, পালির ক্ষেত্রে বা বৌদ্ধ দর্শনে রূপ শব্দটার অর্থ করা হয় যে ফিজিক্যাল ম্যাটার, যাবতীয় মানে বাহ্য বস্তু যেগুলো আছে, কঠিন তরল গ্যাসীয় যা কিছু বস্তু, সেগুলোকে রূপ শব্দ দিয়ে প্রকাশ করে। তো তার বিভিন্ন ভ্যারিয়েশন, এবং রূপ যখন শব্দটা প্রয়োগ করা হয় তার ডিভিশন করতে করতে মানে বাহ্য বস্তুর যে বিভিন্ন ধর্ম আছে, যেমন কঠিন বস্তুর ক্ষেত্রে তার যে কাঠিন্য, তরল বস্তুর ক্ষেত্রে যে তরলতা, এবং তার কঠিন তরল গ্যাসীয় বস্তুর একটা ধর্ম হচ্ছে সেগুলো উষ্ণতা থাকে তার, তো জলের যেমন যে একটা সান্দ্রতা থাকে, তো এইরকম যে বিভিন্ন কোয়ালিটিস আছে সেগুলো এর মধ্যে ইনক্লুডেড হয়। আর নিক্ষেপ শব্দটার অর্থ হচ্ছে যে সেটার মোস্ট প্রবলি সংক্ষেপ বোঝায়,
মানে প্রথমে চিত্ত বিষয়ে বলা হয়েছে, মানে মেন্টাল বিষয়, তারপরে ফিজিক্যাল ম্যাটার সম্পর্কে বলা, তারপরে নিক্ষেপ অংশে থাকে তার সার সংক্ষেপ। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু কেটে গিয়েছিল। আচ্ছা, তো চিত্ত চৈতসিক এবং রূপ এবং নিক্ষেপ এই প্রসঙ্গে বলা হচ্ছিল। তো নিক্ষেপ অংশে গিয়ে এই যে আগে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার সারসংক্ষেপ এখানে দেয়া থাকে। এই তিনটি ভাগ আছে। তো চিত্ত চৈতসিকের মধ্যে 121 প্রকার চিত্ত, এগুলোকে ওই কুশল অকুশল এরকম করে বলা আছে। এগুলো আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে প্রয়োগ পাবে। যেমন যখন অকুশল বলা হচ্ছে খারাপ, তখন বলা হচ্ছে লোভমূলক চিত্ত, দ্বেষমূলক চিত্ত, যে দ্বেষ বলা হয় যেটা, হিংসা, মোহমূলক চিত্ত এরকম বলা হয়। মানে যে চিত্তর মধ্যে লোভ জড়িয়ে আছে, যেটার মধ্যে হিংসা জড়িয়ে আছে, যেটার মধ্যে মোহ জড়িয়ে আছে। এবং কুশল চিত্ত যখন বলা হচ্ছে সেখানে অনুরূপে বলা হচ্ছে অলোভ, অমোহ এগুলো জড়িত আছে। বা মেডিটেশনের যখন প্রসঙ্গ আসে, মেডিটেশনের সময় বিভিন্ন রকম যে মেন্টাল স্টেট হয় সেগুলোর ওই কুশল চিত্তের মধ্যে আছে। তো এইভাবে এই 121 প্রকারের ক্লাসিফিকেশন করা আছে মনের। 52 প্রকার চৈতসিকের কথা বলা আছে। চৈতসিক হচ্ছে ওই এইগুলোকে, এই যে লোভ, মোহ এবং ভালো দিকে যদি বলা যায় করুণা, তারপরে মনোসংযোগ, উদ্যম, বিভিন্ন বিষয়, এগুলো মানে মেন্টাল বিভিন্ন স্টেট, সেগুলো চৈতসিকের মধ্যে আছে। এবং তাদের পারস্পরিক সম্বন্ধ, মানে কারোর যদি এরকম লোভমূলক চিত্ত উৎপন্ন হয়, তার মধ্যে কি কি কোয়ালিটিস থাকে, মানে এই যে চৈতসিক যেগুলো, সেগুলোর সম্পর্কে আলোচনা ইত্যাদি আছে। পাশাপাশি রূপ বা বাহ্য বস্তু, যেটা বললাম যে বাহ্য জগতের মানে কঠিন, তরল, গ্যাসীয় এবং বিভিন্ন পদার্থ, সেগুলোর আলোচনা আছে। এবং তার মধ্যে বলা হচ্ছে যে মহাভূত মানে পৃথিবী, অপ, তেজ, বায়ু, এই মূল চারটি ভাগ এবং তাদের কাঠিন্য, তরল্য ইত্যাদি ভূতোৎপন্ন ভেদে 27 প্রকার রূপ আছে। মানে রূপ যেটা বলা হচ্ছে তার মধ্যে মহাভূত এবং ভূতোৎপন্ন দুটো ডিভিশন আছে। মহাভূতের মধ্যে 4টে মূল ভাগ আছে, আর ভূতোৎপন্ন রূপের মধ্যে 27 প্রকার রূপের আলোচনা আছে। এছাড়া বৌদ্ধ মতে জীব জগতের শ্রেণীবিভাগ দেখানো হয়েছে। জীব জগতের শ্রেণীবিভাগ বলতে অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্বর্গ নরকের বিষয়, এটা ওই মানে জুওলজির বিষয় নয়। মানে এটা আমাদের যে মনুষ্য লোক, তার নিচে বলা হয় যে ওই অসুর লোক আছে, প্রেত লোক আছে, নরক আছে, আর উপরে হচ্ছে ওই জাম, তুষিত, চাতুর, মহারাজিক এরকম বিভিন্ন দেবলোক আছে। তো বৌদ্ধ মতে যে স্বর্গনগরকে বিভাগিত সেগুলো আছে। তো এটাই এখানে বলা হয়েছে কামলোকের নিচে, কামলোক অর্থে যেটা আমরা যেখানে বাস করছি মানে মর্তলোক, তার
তিনটে স্তর আছে। রূপলোকের 16টা স্তর আছে এবং অরূপলোকে মানে আরও উপরে 4টি স্তর আছে এবং সর্বোপরি লোকোত্তর নির্বাণ আছে। তো নির্বাণের স্থান সবার উপরে। তো এই বিষয়গুলো আছে। আর শেষে এখানে বলা হচ্ছে যে বুদ্ধ ঘোষ এই গ্রন্থের অর্থকথা অর্থশালিনী রচনা করেন। বুদ্ধ ঘোষ হচ্ছেন ত্রিপিটকের একজন টিকাকার। আর মোটামুটি 450 খ্রিস্টাব্দ নাগাদ তিনি এগুলোর টিকাগুলো রচনা করেন। আর এই যে ধর্মসঙ্গনী যে গ্রন্থটা আছে, যেটা অভিধর্ম পিটকের প্রথম ভাগ, সেটার অর্থকথা মানে হচ্ছে ব্যাখ্যা গ্রন্থ। ব্যাখ্যা বা টিকাকে পালিতে অর্থকথা বলা হয়। সেটা রচনা করেন, তার নাম হচ্ছে অর্থশালিনী। আচ্ছা, এইটা মোটামুটি এটা বলা হলো। এখান থেকে দুটো কথা বলবো। প্রথমত হচ্ছে অভিধর্মের লেখাগুলো একটু কঠিন আছে, কেননা অনেক টার্মিনোলজি ইউজ হচ্ছে। তোমরা এইটা পড়বে, নোটটা যেটা আছে অভিধর্ম পিটকের, ওটা এইটার সঙ্গে একই রকম। খুব একটা আই থিঙ্ক এইখানের এটাই কপি করে ওখানে বসানো হয়েছে, যেহেতু বলেছে যে 2 বা 3টে গ্রন্থ অভিধর্ম পিটকের, সেই সম্পর্কে বলতে। তো যেহেতু কঠিন আছে, এখান থেকে তোমরা এখন জিজ্ঞাসা করতে পারো যে কোন টার্মটা বুঝতে অসুবিধা হচ্ছে, অথবা বাড়িতে পড়ার সময় অসুবিধা হলে সেটা জিজ্ঞাসা করতে পারো। আর সেকেন্ড বিষয় হচ্ছে, যেহেতু এটা একদম এক্সামে লেখার মতো নোট, একদম কাটছাঁট করে লেখা আছে, তো মানে বেসিক ডিটেলসটা না পড়লে এইটা বুঝতে একটু অসুবিধা হবে, অ্যাটলিস্ট অভিধর্ম পিটকের ক্ষেত্রে। এই ক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমাদের দেখবে ওই পালি ত্রিপিটকের পরিচয় বলে একটা বই দেওয়া আছে, এবং বিনয়েন্দ্র চৌধুরী বৌদ্ধ সাহিত্য বলে একটি বই দেওয়া আছে। ওই বইটি কেউ কিনে রাখতে পারো, ওই মহাবোধি সোসাইটি কলেজ স্ট্রিটে পেয়ে যেতে পারো, মহাবোধি বুক এজেন্সি। আর আদারওয়াইজ যেটা আমি দিয়েছি ওখান থেকেও কাজ চালাতে পারো। তো ওই জায়গা থেকে একটুখানি বেসিক যেটা পড়ে রাখবে, 1-1.5 পাতা হয়তো একটা ওই ধর্মসঙ্গমনী প্রসঙ্গে হয়তো লেখা আছে, তাহলে বিষয়টা একটু আরও একটু ইজিলি বোঝা যাবে। দিয়ে তারপর নোটটা পড়তে গেলে সুবিধা হবে, না হলে ডাইরেক্ট এটা যদি পড়তে যাও বুঝতে অসুবিধা হবে। এর থেকে কোনো প্রশ্ন আছে? স্যার বলছিলাম যে লাস্টে যে বইটা রচনা করা হয়েছিল কোন সালে বললেন স্যার? 450 খ্রিস্টপূর্বাব্দ? না, এটা খ্রিস্টাব্দ। ওই গুপ্ত যুগের মনে হয় শেষ দিকে। এই সময় কি হবে, ওই কুমারগুপ্তর সময়কাল মনে হয়। আচ্ছা, এই গেল। এবার সেকেন্ড হচ্ছে বিভঙ্গ প্রকরণ। ধর্মসঙ্গী প্রকরণও বলে, এমনি ধর্মসঙ্গনীও বলে, বিভঙ্গ শুধু বলে বা বিভঙ্গ প্রকরণও বলে। এগুলোর বাংলা অনুবাদও হয়েছে। যাই হোক, তো বিভঙ্গ, তো অভিধর্ম পিটকের দ্বিতীয় গ্রন্থ হচ্ছে বিভঙ্গ। বিভঙ্গ শব্দের অর্থ হলো বিশ্লেষণ। তো ভঙ্গ মানে আমরা জানি ভাঙা, এবং বিভঙ্গ মানে হচ্ছে বিভঙ্গ মানে ওই ভাঙাই বোঝাবে। তো ভাঙা অর্থে কি, একটা কথাকে যে আমরা বলি ভেঙে ভেঙে এক্সপ্লেন করা হচ্ছে, সেই রকম হচ্ছে এক্সপ্লেনেশন বা বিশ্লেষণ বলা যেতে পারে। এর আগে বিনয় পিটকের ক্ষেত্রে তোমরা মানে সুত্ত বিভঙ্গ শব্দটা শুনেছ, মানে বিনয় পিটকের প্রথম ভাগ যেটা, বা ভিক্ষু বিভঙ্গ, ভিক্ষুণী বিভঙ্গ, তো ওটাও হচ্ছে সিমিলার। মানে ওখানে যে মেন নিয়ম যেটা আছে, এটা শিক্ষাপদ বলা হয়েছে, সেইটার এক্সপ্লেনেশন আছে বলে ওটাকে সত্য বিভঙ্গ বলছে। তো বিভঙ্গ হচ্ছে এরকম এক্সপ্লেনেশনের গ্রন্থ। তো এই গ্রন্থে অন্যান্য অভিধর্মের গ্রন্থের মতো শুরুতে মাতৃকা আছে বা বিষয়বস্তুর যে আলোচনা, তারপরে প্রশ্নোত্তরের রীতিতে বিষয়বস্তুর উপস্থাপন করা হয়েছে। তো এই যে লেখাগুলো আছে, শর্ট কোশ্চেন যেগুলো, এটার একটা প্যাটার্ন আছে। তোমরা চেষ্টা করবে ওই প্যাটার্নটা ফলো করে লেখার। যেমন যখন একটা বইয়ের নাম শর্ট কোশ্চেনে দিয়েছে, তখন প্রথমেই সেটা লোকেশনটা বলতে হবে, যেটা পালি সাহিত্যের কোথায় অবস্থিত। যে বিভঙ্গ হচ্ছে অভিধর্ম পিটকের সেকেন্ড গ্রন্থ, তারপরে বিভঙ্গ শব্দের অর্থ কি বোঝায়। যেমন ধর্মসঙ্গনী দেখবে, ধর্মসঙ্গনী অভিধর্ম পিটকের প্রথম গ্রন্থ, ধর্মসঙ্গনী মানে কি বোঝায় সেটা বলা হয়েছে। তারপরে এই কথাটি বলা হয়েছে যে তার একটা বেসিক নেচার, যে প্রথমে মাতৃকা দিয়ে শুরু হয়েছে, মানে বিষয়বস্তুর যে কন্টেন্ট তালিকা দিয়ে, তারপরে প্রশ্নোত্তরের আকারে সেই বিষয়বস্তুগুলো উপস্থাপন করা হয়েছে। এইটা
এইবারে তারপরে গিয়ে মেন যে তার সাবজেক্ট ম্যাটারের মধ্যে ঢোকা, যে এবং সেক্ষেত্রে ধর্ম সংগণিতে সংগৃহীত বিষয়বস্তুর বিশ্লেষণ করা হয়েছে। এই যে বিশ্লেষণের কথা বলছি বিভঙ্গ গ্রন্থে, তো তার একটা নমুনা দেওয়া আছে, যেমন আর্য সত্য কি, ওই যে 4টি আর্য সত্য আছে বৌদ্ধ ধর্মে, তো তার মধ্যে জাতি কি, জরা কি ইত্যাদি বিবরণ দেওয়া হয়েছে। এটা একদম ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে। তো আর্য সত্য বলতে মানে তোমরা মোটামুটি জানো, এই যে বুদ্ধ বলছেন যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের কারণ হচ্ছে যে তৃষ্ণা, যেটা তো দুঃখ থেকে মুক্তির উপায়ও আছে, আর শেষে বলছি দুঃখ মুক্তির উপায় হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এই যে যেটা বৌদ্ধ ধর্মে 4টি আর্য সত্য বলা হয়, এইগুলোকে কিন্তু মানে অনেকটা ডিটেলসে বলা হয়েছে। তোমাদের পাঠ্যর মধ্যেই আছে এই ধর্মচক্র প্রবর্তন সূত্র, এছাড়া এসে আছে চত্তারি অরিয় সচ্চানি, এই সবগুলো জায়গাতে কি ওটাকে অনেক ডিটেলসে বলা হচ্ছে। যেমন দুঃখ যখন বলা হচ্ছে, তো দুঃখ প্রসঙ্গে বুদ্ধ বলছেন যে দুঃখ হচ্ছে 8 রকমের। জন্ম হচ্ছে দুঃখ, তারপরে বার্ধক্য হচ্ছে দুঃখ। এই যে এখানে জাতি বলা হচ্ছে, জাতি বলতে পালিতে জন্মকে বোঝায়, জরা মানে বার্ধক্য, বৃদ্ধ বয়সে মানুষের মানে বৃদ্ধ বয়সের অবস্থাটাই দুঃখজনক, মানে হাঁটতে পারা যায় না, এ করা যায় না, মানুষ চোখে দেখতে পায় না, তো নানান রকম মানে শরীর বিকল হয়ে যায় যাকে বলে। তো মৃত্যু হচ্ছে দুঃখ, রোগ হলে সেটা দুঃখ হয়। তারপরে এরকম আছে যে মানুষ যেটা চাইছে সেটা যদি না পায় সেটা দুঃখ, অপ্রিয় বিষয়ের সঙ্গে যদি সংযোগ হয় সেটা দুঃখ, কারোর হয়তো কোনো কিছু ভালো লাগে না, কোনো খাবার হোক বা কোনো ব্যক্তিকে অপছন্দ, সে যদি উপস্থিত হয় তখন সেটা দুঃখজনক। আবার প্রিয় বিষয়ের সঙ্গে বিয়োগ হলে সেটা দুঃখ হবে। আর এরকম আছে, তো ওই 8 রকম দুঃখ বলা হচ্ছে। এইবারে এইখানে হচ্ছে ধর্মসংগনির মধ্যে আর্য সত্য তো একটা টপিক। আর্য সত্যর মধ্যে যে আর্য সত্য কী কী আছে না, দুঃখ, দুঃখের উৎপত্তি, দুঃখের নিরোধ এবং দুঃখ নিরোধের পথ, এই 4টি বলা হলো। তারপর দুঃখ কি, দুঃখ হচ্ছে 8 রকমের। এবার এটা পালিতে এরকম আছে, জাতিপি দুঃখা, জরাপি দুঃখা, মানে জন্ম দুঃখ, বার্ধক্য দুঃখ, রোগ ব্যাধিও দুঃখ, মৃত্যুও দুঃখ, এরকম বলা হলো। তারপরে গিয়ে তাহলে জাতি কি, মানে জন্ম কী রকম হয়, তো তার ডিটেলসে বলা হলো। তো দিয়ে এরকম স্টেপ বাই স্টেপ পুরো এটাকে মানে ভেঙে ভেঙে যেমন বলা হলো যে আর্য সত্য, সেটা এরকম 4টে পার্ট হলো। তারপরে দুঃখ আর্য সত্য, সেটা এরকম 8খানা পার্ট হলো। তারপরে ওর মধ্যে জন্ম যেটাকে, সেটাকে আবার এক্সপ্লেন করছে, দিয়ে এইরকম পুরো ইয়ে আছে, মানে ডিটেলসে সেটাকে অ্যানালিসিস করা হচ্ছে। তো এইটা হলো এর পদ্ধতি, বিভঙ্গ। এবারে বিভঙ্গের মধ্যে 18খানা পরিচ্ছেদ আছে, পরিচ্ছদ হয়ে গেছে লেখাটা, চ্যাপ্টার আছে। কি কি এগুলো, সেগুলো বলছে এখানে। এইখানে একদম সব ফিলোসফিক্যাল টার্ম আছে, এগুলো তোমাদের যদি কেউ লিখতে চাও আমি বলছি টার্মগুলো খাতায় লিখে নাও কোনটা কি অর্থ। আর এগুলো মোটামুটি এই টার্মগুলোর সঙ্গে একটু পরিচয় রাখতে হবে, কালে ভদ্রে এই টার্মগুলো চলে আসবে, যেহেতু পালি ফিলোসফি বা বৌদ্ধ ধর্ম বিষয়ক বিষয়। স্কন্ধ বলতে বোঝায় 5টা বলা হয় পঞ্চস্কন্ধ। এর মধ্যে হচ্ছে রূপ ও অভিধর্মের যে কোনো জিনিস পড়তে গেলে এই টার্মগুলো আসবেই, মানে বাকি যে আরও 6-7টি আছে, তো এগুলো প্রথমে দেখে নিলে ভালো, এবং পরে এসেগুলোর ক্ষেত্রে এই টার্মগুলো আসে। আর পালি যে নোটস ইত্যাদি আসে তার মধ্যেও চলে আসে টার্মগুলো। তো পঞ্চস্কন্ধর মধ্যে যে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই 5টিকে বলা হয়। পঞ্চস্কন্ধর ব্যাপারটা হচ্ছে, আমরা যদি একটা জীব কে রিপ্রেজেন্ট করি, তো তার মধ্যে কি কি আছে, আমি যদি আমার কথাই বলি যে আমি শম্ভুপ্রসাদ আদব, তো আমার একটা আমার ফিজিক্যাল ফর্ম আছে, আমার মানে শরীর আছে আমাকে একরকম দেখতে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ওজন ইত্যাদি আছে।
তো সেইটা ফিজিক্যাল যে ফর্ম সেটাকে বলা হয় রূপ। রূপ বলতে কিন্তু এখানে রূপ সৌন্দর্য না। তারপর বলা হচ্ছে বেদনা। বেদনা শব্দটা এমনিতে আমরা বাংলায় বুঝি যে দুঃখ কষ্ট অর্থে। পালির ক্ষেত্রে বেদনা অর্থে অনুভূতিকে বোঝায়, যে কোনো ফিলিং, সেটা ভালো মানে সুখকর অনুভূতি বা দুঃখ অনুভূতি যে কোনো হতে পারে। তো এটা হচ্ছে অনুভূতি। রূপ মানে হচ্ছে যে মানে কি বলবো, যে ফিজিক্যাল ম্যাটারের বাংলা কি হতে পারে? জড় বস্তু। দৈহিক আয়তন কি স্যার? না না, জড় বস্তু বললে মোটামুটি কাছাকাছি হয়। বেদনা হচ্ছে অনুভূতি। সংজ্ঞা মানে হচ্ছে যেটা পারসেপশন, তো মানে ইংরেজি টার্মটা মানে প্রত্যক্ষ করা। এই যে চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, তো এই যে ইন্দ্রিয়ের যে ক্রিয়া, যেটা প্রত্যক্ষ শব্দটাই ঠিকঠাক হয়, প্রত্যক্ষ করা। সংস্কার হচ্ছে মোটামুটি কনসেপশন, বিভিন্ন যে ধারণা, ধারণা বা বাংলায় প্রবৃত্তি বলা যায়। এই শব্দগুলো তো আশা করি বোঝো। মানে প্রত্যক্ষ বা ধারণা বা প্রবৃত্তি। প্রবৃত্তি মানে আমাদের যে বিভিন্ন নেচার যেগুলো আছে, মানে মনের মধ্যে যে বিভিন্ন স্বভাবগুলো আছে, সেগুলো হচ্ছে প্রবৃত্তি বলা হয়। কারোর চুরি করার প্রবৃত্তি বা কারোর বিভিন্ন রকমের স্বভাব থাকে, সেগুলোকে মোটামুটি সংস্কার শব্দ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যদি এর অনেক ডিটেলস থিওরি আছে। আর বিজ্ঞান মানে হচ্ছে চেতনা, যেটা কনসাসনেস, এইগুলোকে নিয়ে বলা হয়। তো এর আসপেক্টটা হচ্ছে যে যদি বলা হয় যে আমি যেমন বললাম যে আমি শম্ভুপ্রসাদ আদক, তো আমার মতো একই রকম দেখতে তো আরেকজন কেউ থাকতে পারে, তাকে কি আমার আইডেন্টিটি দেওয়া যাবে? না, কেননা আমার নিজস্ব কিছু ফিলিংস আছে, আমার মানে আমার দেখা শোনার ধরন আলাদা হয়, আমার মধ্যে বিভিন্ন স্বভাব আছে বা আমার কনসেপশন আলাদা, এবং আমার যে কনসাসনেস সেটা আলাদা। এই সব কটা নিয়ে আমি তৈরি হচ্ছি। এই রকমভাবে এই পঞ্চস্কন্ধ রিপ্রেজেন্ট করে একটা জীবকে বা একটা সত্তাকে, মানে একটা আইডেন্টিটিকে। তো সেটাকেই বৌদ্ধ কনসেপশনে এইরকম 5টা ডিভিশনে ভাগ করা হয়েছে। এই সব কটা নিয়েই একটাই হচ্ছে, শুধু একজন যে জড়, মানে জড় যে শরীর, সেটাকে একজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে না। তো এই হলো পঞ্চস্কন্ধ বলা হয়, 5টা আছে। স্কন্ধ বিভঙ্গের মধ্যে এইগুলোর অ্যানালিসিস আছে। রূপ বলতে কি বোঝায়, কত রকম আছে, ওই যেমন আর্য সত্যর প্রসঙ্গটা আমি দেখালাম সেইভাবে। এবার বলছে আয়তন বিভঙ্গ। আয়তন এবং ধাতু, এই দুটোর বিষয় হচ্ছে 5টা আমাদের ইন্দ্রিয় আছে, প্লাস আমরা একটা জুড়ব, যেটাকে মন বলা হচ্ছে। মানে ফিলোসফির বিষয় যেহেতু, তো 6টি ইন্দ্রিয়, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর তার সাথে আছে মন। তো 6টা ইন্দ্রিয় আছে। 6টা ইন্দ্রিয় দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে দেখি, মানে দর্শন করা হয়, নাক দিয়ে ঘ্রাণ গ্রহণ করা হয়। তো মানে 6টি ইন্দ্রিয়, তার হচ্ছে 6টা ক্রিয়া, 6টা ইন্দ্রিয় তার 6টা ক্রিয়া, 6 আর 6 12 হচ্ছে, 12টা হচ্ছে আয়তন। মানে আয়তন শব্দটা যখন পালিতে প্রয়োগ হয় তখন বোঝায় 6টি ইন্দ্রিয় এবং তাদের 6টি ক্রিয়া, মানে দর্শন, শ্রবণ ইত্যাদি। আর ধাতু বলতে বোঝায় চোখ দিয়ে আমরা কি দেখি? দৃশ্যমান বস্তু দেখি। দৃশ্যমান বস্তু দেখি এ দিয়ে কি মানে মানে ঘ্রাণ গ্রহণ করা হয়। ঘ্রাণ বলবো না, মানে যে বস্তুটার ঘ্রাণ আছে সেটা আমরা গ্রহণ করি। জীবের মাধ্যমে কি আস্বাদন করা হয়, মানে যে বস্তুটার কোনো টেস্ট আছে সেটাকে গ্রহণ করি। তাহলে ইন্দ্রিয়, 6টা ইন্দ্রিয়, তার 6টা ক্রিয়া এবং তার যে 6টা কি বলবো বিষয় যদি বলা হয়, কন্টেন্ট 6টা। এই 6 3 6 18, 18টা হচ্ছে ধাতু বলা হয় টার্ম হিসেবে। আচ্ছা, এরপর হচ্ছে সত্য বিভঙ্গ। সত্য মানে 4টি যে আর্য সত্য আছে তার এক্সপ্লেনেশন। এখানে যে এক্সাম্পলটা দেওয়া হলো সেটা এইখানে।
আমাদের গ্র্যাজুয়েশনের স্বচ্ছ বিভঙ্গ পাঠ্য ছিল। তো ইন্দ্রিয় বিভঙ্গ, ইন্দ্রিয় হচ্ছে এই যে ইন্দ্রিয় বলা হলো এগুলো, এবং আরও কিছু এক্সট্রা অ্যাড করা হয়। প্রত্যয়াকার বিভঙ্গ হচ্ছে এইটা হচ্ছে ওই প্রতীত্ব সমুৎপাদ বলে একটি টার্ম আছে, সেটার এক্সপ্লেনেশন। এইটা এখানে আমি বলছি না, এর মধ্যে 12টা টপিক আছে। প্রতীত্ব সমুৎপাদের একটা এসে আছে, সেটা যখন পড়ানো হবে তখন মোটামুটি বোঝা যাবে। স্মৃতিপ্রস্থান বিভঙ্গ, তো স্মৃতিপ্রস্থানের ব্যাপারটা আচ্ছা, এগুলো এতগুলো জানার দরকার নেই। কিছু জিনিস টার্মগুলো মুখস্থ করে রাখে, তার মধ্যে যেগুলো মোটামুটি কাজে লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি, আর বাকিগুলো পরে বলা হবে। স্মৃতিপ্রস্থানের মধ্যে মোটামুটি এটা ওই স্মৃতি শব্দটা পালিতে মেমোরি অর্থে হয় না, ওটাকে মাইন্ডফুলনেস বলে ট্রান্সলেট করা হয়, মানে মনোযোগ, কনসেন্ট্রেশন। তো তার 4টা স্টেজ আছে, সেগুলোকে ওই বলা হয় স্মৃতিপ্রস্থান। এই নিয়ে এইটা আছে। তোমরা হয়তো অনেকে বিপর্সনা টার্মটা শুনেছো, ওই সত্যনারায়ণ গোয়েঙ্কা আর যে একটা আছে, মানে বৌদ্ধ ধ্যান পদ্ধতি, তার মধ্যে এই স্মৃতিপ্রস্থান বিষয়গুলো, এগুলোর অ্যাপ্লিকেশন আছে। তারপর সম্যক প্রধান বিভঙ্গ। সম্যক প্রধান বলতে উদ্যম বোঝায়। তোমাদের প্রধান সূত্র বলতে একটি প্রধান সূত্র পাঠ্য আছে, সেখানে গিয়ে মোটামুটি দেখবে। ঋদ্ধিপাদ মানে হচ্ছে ঋদ্ধি, আচ্ছা আমি টার্মগুলো বলে দিচ্ছি। প্রত্যয়াকার হচ্ছে মানে কারণ বোঝায় প্রত্যয় বলতে। স্মৃতিপ্রস্থান বলতে হচ্ছে ওই যে মনোযোগ। সম্যক প্রধান যে আছে, প্রধান বলতে বোঝায় ওই উদ্যম। ঋদ্ধিপাদ বিভঙ্গ, ঋদ্ধি মানে বোঝায় ওই অলৌকিক ক্ষমতা, মানে দিব্য চক্ষু, দিব্য পর্ণ, এরকম বলা হয় যে অলৌকিকভাবে এখানে বসে বহু দূরের জিনিস দেখতে পাওয়া যাবে। এগুলো ধ্যান ইত্যাদি সাধনা করলে এই ক্ষমতাগুলো অর্জন হয় বলা হয়। এবং তার মধ্যে আরও বেশ কিছু সুন্দর জিনিস আছে, যেমন পরচিত্ত বিজানানো, মানে কে কি মনে মনে ভাবছে সেগুলো বোঝা যাবে। এগুলো উচ্চমানের যারা সাধক তাদের এই ক্ষমতা থাকে। এগুলো বৌদ্ধ সাহিত্যে, মানে বৌদ্ধ সাধক যারা, তাদের ক্ষেত্রে এরকম ছিল, বুদ্ধ প্রভৃতি তার শিষ্যদের। এরপর হচ্ছে বোধাঙ্গ বিভঙ্গ। বোধাঙ্গ শব্দটার অর্থ হচ্ছে বোধি লাভের অঙ্গ, মানে বোধি লাভ করতে গেলে যে যে বিষয়গুলো থাকতে হয়, যে কোয়ালিটিস অর্জন করতে হয়, সেগুলো হচ্ছে বোধাঙ্গ। মার্গ বিভঙ্গ। মার্গ মানে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, তার এক্সপ্লেনেশন। ধ্যান বিভঙ্গ। ধ্যান অপ্রমাণ্য বিভঙ্গ বলতে ধ্যানের, মানে 4 প্রকারের ধ্যান আছে যেগুলোকে অপ্রমাণ বলা হয়, উচ্চ স্তরের ধ্যান, তার এক্সপ্লেনেশন। শিক্ষাপদ বিভঙ্গ। শিক্ষাপদ মানে হচ্ছে বিনয় পিটকে যেগুলো আমরা পড়লাম, 227টা যে বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম আছে, সেটাকে এটাকে শিক্ষাপদ বলা হয়, তার এক্সপ্লেনেশন। প্রতিসংহিতা বিভঙ্গ। প্রতিসংহিতা হচ্ছে ওই প্রতিসংহিতা মার্গ সর্বদার শুনেছো, যেটা সূত্রপিটকের একটা গ্রন্থ ছিল। প্রতিসংহিতা মানে এক প্রকার জ্ঞান বোঝায়, তার এক্সপ্লেনেশন আছে। জ্ঞান বিভঙ্গ তো এমনি জ্ঞান হচ্ছে। ক্ষুদ্রক বস্তু বিভঙ্গ হচ্ছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু, ছোটোখাটো বিষয় নিয়ে আছে। আর ধর্ম হৃদয় বিভঙ্গ আছে। ধর্ম হৃদয় বিভঙ্গটা কি আমার ঠিক মনে পড়ছে না। তো এই 18খানা আছে। এবারে প্রতি অধ্যায়ে সূত্রান্ত ভাজনীয়, অর্থাৎ সূত্র অনুসারে ব্যাখ্যা, মানে সূত্র পিটকের পদ্ধতিতে ব্যাখ্যা আছে। তারপরে অভিধর্ম ভাজনীয়, মানে অভিধর্ম পিটকের অনুসারে ব্যাখ্যা আছে। এবং প্রশ্ন পৃচ্ছক বলে প্রশ্নোত্তর পদ্ধতিতে ব্যাখ্যা আছে। তো মানে চ্যাপ্টারাইজেশন কীরকম হচ্ছে, ধরা যায় যে কোনো আর্যসত্তর কথা যেমন বলা হচ্ছে, প্রথমে সূত্রান্ত ভাজনীয় বলে একটি অংশ আছে, তারপরে অভিধর্ম ভাজনীয়, তারপর প্রশ্ন পৃচ্ছক। প্রথমে গিয়ে জিনিসটাকে সূত্র পিটকের অনুসারে ব্যাখ্যা আছে, তারপর অভিধর্ম পিটক অনুসারে ব্যাখ্যা, তারপরে প্রশ্নোত্তরের আকারে ব্যাখ্যা আছে। এই 3 পদ্ধতিতে ব্যাখ্যা আছে। আর শেষে বলা আছে বিভঙ্গ গ্রন্থের উপরে সম্মোহ বিনোদনী নামে অর্থকথা রচনা করেন বুদ্ধ ঘোষ। এই গ্রন্থের এটা টিকা গ্রন্থ। আচ্ছা, এইবারে এখান থেকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা যখন নোটগুলো লিখবে, সে পালিতেই নোট হোক বা অন্যান্য যে কোনো ইয়েতে, মানে ব্রড কোশ্চেন যদি লেখো,
সেক্ষেত্রে যদি মনে হয় যে এখানে 18খানা নাম মুখস্থ করা খুব কষ্টদায়ক হচ্ছে, যদিও সবকটা লিখতে পারলে তো খুবই ভালো, না পারলে কয়েকটা করবে, বা ধরো লিখতে মুখস্থ করেছো, লেখার সময় ভুলে গিয়েছো, তখন এখানে এইভাবে লিখবে যে বিভঙ্গে 18টি পরিচ্ছেদে স্কন্দ বিভঙ্গ, আয়তন বিভঙ্গ, ধাতু বিভঙ্গ ইত্যাদি 18 প্রকার চ্যাপ্টার আছে, এইভাবে লিখবে যদি সবগুলো মনে না থাকে। তবে চেষ্টা করবে যে, আমি সম্ভবত আগের দিন বলেছিলাম যে 3টে বিষয়ের ওপরে মোটামুটি ব্রড কোশ্চেন লেখার নাম্বার নির্ভর করে। একটা হচ্ছে যে তার মধ্যে যদি কোনো পালি কোটেশন থাকে, তার মধ্যে যদি সংখ্যাগুলো উল্লেখ থাকে, যে ধরো কেউ এটা লিখলো যে বিভঙ্গ গ্রন্থে স্কন্দ বিভঙ্গ, আয়তন বিভঙ্গ সবগুলোই লিখলো এখানে 18খানা, কিন্তু এই 18 কথাটা লিখলো না, তাহলে গিয়ে যিনি খাতা দেখবেন তার চোখে অতটা পড়বে না। কিন্তু 18 সংখ্যাটা যদি কেউ লেখে এবং তারপরে পুরো 18খানা এখানে মেনশন করে, খাতা দেখার সময় তার এটা মনে হবে যে আচ্ছা 18খানা ঠিক মুখস্থ করেছে। এটা একটা লেখার বিষয়, মানে যিনি খাতা দেখছেন তাকে দেখিয়ে দেয়, দেখুন আমি কিন্তু এটা লিখেছি। তো সংখ্যাগুলো দেওয়া উচিত, আর যদি হয় প্রপার নাউনগুলো পুরো দেওয়া উচিত। তাহলে কি হয়, লেখাটা মোটামুটি লেখা থাকলেও তোমার নাম্বারটা একদম স্ট্যান্ডার্ড, মানে এটা 10-এর মধ্যে ধরো 7-8 পেয়ে যাবে। আর একটু যদি এতে কিছু অ্যাড করতে পারা যায় তো 10-এ 10ও পাওয়া যেতে পারে। তো 40 থেকে মোটামুটি 35-36 তো পাওয়াই যায় এখান থেকে। তবে তৈরিও করতে হবে অনেকগুলো, মোটামুটি 20-25খানা তো এরকম শর্ট কোশ্চেন করতে হবে, তবে গিয়ে 35-36 মতো পাওয়া যাবে। তবে 35-40 নাম্বারের জন্য তোমাদের যদি এমসিকিউ থেকে নাম্বার তুলতে চাও তাহলে পালির থেকে অনেক বেশি পড়তে হবে 40 নাম্বার এমসিকিউর জন্য। আচ্ছা, এটা গেল। এখান থেকে কোনো প্রশ্ন আছে বিভঙ্গ থেকে? স্যার একটা জিনিস জানছিলাম স্যার, ওই বিভঙ্গ যখন স্টার্টিং এ শুরু হচ্ছে তখন স্যার বইয়ের নিচে যে দাগটা যেটা দেওয়া হয়েছে, ওটা স্যার প্রত্যেক যখন বিভঙ্গ লিখবো তখন কি দাগটা দিয়ে দিয়ে যেতে হবে স্যার? না, এইটা আমি ফার্স্ট দিনের ক্লাসে, যেদিন অ্যালফাবেটের ক্লাস হয়েছিল সেদিন বলেছিলাম যে পালি না, অ্যাকচুয়ালি সংস্কৃত, পালি, প্রাকৃত ইত্যাদিতে দুটো ব হয়। যেটা হিন্দিতে আমরা দেখি একটা এইভাবে ব লেখা হয়, আর একটা এইভাবে পেট না কাটা ব থাকে। এটা হচ্ছে ব, আর এটা হচ্ছে ও উচ্চারণ হয়। তো ওইটা দুটোকে ডিফার করে দেখানোর জন্য এই বটা ইউজ হয়েছে। তো আমার যেটা লেখা তোমাদের এ পর্যন্ত দেয়া হয়েছে তার মধ্যে নর্মাল বয়ের জন্য ব লেখা, বাংলার ব, আর যখন এই ও উচ্চারণটা হচ্ছে তখন এই ব এর নিচেই দাগটা টানা হচ্ছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অসমীয়াতে এইভাবে ব লেখে। অসমীয়াতে ধরো জোয়ান শব্দটা আমরা যেটা বলছি, অসমীয়াতে বাংলারই মতো স্ক্রিপ্ট হয় জানো, এরা এইভাবে লেখে এটা, জোয়ান, ওয়া উচ্চারণ হচ্ছে এই বটা। তো এইভাবে ওটাকে বাংলা স্ক্রিপ্টে সঞ্জীব কুমার চট্টোপাধ্যায় নাম শুনেছ, তিনি তার যে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থাগার ওখানে করেছেন, এবং আরও অনেকে, পরেশচন্দ্র মজুমদারের বই আছে ভাষাবিদ্যা পরিচয়, তাতে ওই বগুলো এরকমভাবে আছে, এবং আরও বেশ কিছু গ্রন্থে। সেই জন্য ওই দুটো বকে বাংলা অক্ষরে আলাদা করে দেখানোর জন্য এইভাবে আছে। এটা প্রথম বিষয় হলো। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমরা লিখবে কিভাবে। তোমাদের লেখার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই যে দুটোকে আলাদা করে দেখাতে হবে। সুতরাং যে কোনো জায়গাতে যখন এইভাবে ব লেখা আছে এটাকে নর্মাল ব হিসেবেই লিখতে পারো, মানে এটা বিভঙ্গ এইভাবে লিখতে পারো যে কোনো জায়গাতে। বোঝা গেল কেন এটা এখানে ডিফার করে দেওয়া হয়েছে? কেন, যাতে তোমরা বুঝতে পারো যে এই বটা হচ্ছে পালিতে ব না বিভঙ্গ এরকম উচ্চারণ হবে। এবার সেটার বলার এটা হচ্ছে কেন, কোশ্চেনে তো তোমাদের এইভাবে দেয়া থাকবে বিভঙ্গ। এবার এইটা দেখে তোমাদের কনফিউশন হতে পারে যে কি লেখা, বিভঙ্গ নাকি বিভঙ্গ। তো এই যে রোমান স্ক্রিপ্ট, এটাকে ভি বলে দেখানো হয়। রোমান স্ক্রিপ্ট তোমাদের পরে দেখানো হবে, ইমিডিয়েট প্রয়োজন নেই। তো ভি এর ইকুইভ্যালেন্ট হচ্ছে ব।
তো এইটাকে রিপ্রেজেন্ট করার জন্য এই মানে বাংলাতে এইটা দাগটা টানা হচ্ছে। লেখার ক্ষেত্রে তোমাদের লেখার প্রয়োজন নেই, এবং মোস্ট প্রবাবলি আমি ভেবেছি এই মানে 2024-এর এতে এই বটাকে বাদ দেব, আর মানে লেখাগুলো আর একটু স্ক্রিপ্টেড চেঞ্জ করে নেব। আপাতত যেটা করছো অসুবিধা নেই, এইটা যেটা আছে এটা পুরোটা 200-300 পাতার উপরে, এটা তোমাদের দিয়ে দেওয়া হবে পরে, মানে পুরো নোটটা। আপাতত যেটুকু অংশ পড়ানো হচ্ছে সেই জায়গাগুলো তৈরি করবে। আর তাছাড়া এত বড় নোটটা এটা একবারে পড়ে তৈরিও হবে না, ওই যেগুলো দেয়া হচ্ছে ওগুলো থেকে আগে তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ধাতু কথা, যেটা তৃতীয় গ্রন্থ। তো অভিধর্ম পিটকের তৃতীয় এবং ক্ষুদ্রতম গ্রন্থ হচ্ছে ধাতু কথা। এই টপিকগুলো লিখবে, মানে একটা লেখার দেখো আর্টসের সাবজেক্টে আর বিশেষত লিটারেচারের ক্ষেত্রে ভালো ভাষা প্রয়োগ করলে সেটা একখানা ইমপ্রেশন তৈরি হয়, কিন্তু তার থেকে অনেক বেশি ইমপ্রেশন তৈরি হবে ডেটার উপরে। তুমি লেখার মধ্যে কতটা ডেটা অ্যাপ্লাই করছো। তোমাদের কম্পালসারি যে বাংলা ইংরাজি আছে তার ক্ষেত্রেও এটা খাটে। কেউ খুব করে লিখলো যে তিনি আমাদের স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল রত্নের মতন জল করছেন, এই ভাষা কেউ লিখলো একটা কিছু, তার থেকে অনেক বেশি হবে যদি সেখানে খুব ভালোভাবে তথ্যগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। তো ডেটাগুলো চেষ্টা করো যাতে কোনোভাবে বাদ না যায়। যে অভিধর্ম পিটকের তৃতীয় গ্রন্থ এবং ক্ষুদ্রতম গ্রন্থ, তো কেউ ধর এখানে লিখলো যে অভিধর্ম পিটকের একটি ভাগ হলো ধাতু কথা, এইভাবে শুরু করলো, তার থেকে যদি কেউ এটা লেখে যে তৃতীয় এবং ক্ষুদ্রতম গ্রন্থ, এটা অবশ্যই যিনি খাতা দেখবেন তার চোখে পড়বে। তো এই গ্রন্থে অভিধর্মের অন্যান্য গ্রন্থের মতোই শুরুতে ওইটাই রিপিটেশন হচ্ছে, মাতৃকা বা আলোচ্য বিষয়ের তালিকা দিয়ে শেষে প্রশ্নোত্তরের রীতিতে বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। তো ধাতুকথা গ্রন্থে এর নাম ধাতুকথা হলেও 18 ধাতু প্রকার ধাতু ছাড়া, ধাতু মানে এখানে মেটাল না, ওই যে বললাম 18 রকম ধাতু, যে 6টা ইন্দ্রিয়, তার 6টা ক্রিয়া এবং 6টা বিষয়, এই 3টে নিয়ে হচ্ছে 18 ধাতু। এই 18 ধাতু ছাড়াও 12 প্রকার আয়তন, 5 প্রকার স্কন্ধ, সপ্ত বৌদ্ধাঙ্গ, 4 আর্যসত্ত্ব, 5 প্রকার বল। বল মানে হচ্ছে যে স্ট্রেংথ, মানে ধর্ম সাধনা করার ক্ষেত্রে স্ট্রেংথ হিসেবে 5 রকম বলা হয়েছে। 8 প্রকারের মার্গ মানে অষ্টাঙ্গিক মার্গ, 4 প্রকারের ধ্যান ইত্যাদি প্রসঙ্গে বিশদে আলোচনা আছে হলো। তো এই গ্রন্থটি প্রথম ন্যায়, দ্বিতীয় ন্যায় ইত্যাদি করে 14টি পরিচ্ছেদে বিভক্ত। এর কন্টেন্ট হচ্ছে এই সবগুলো টোটালে আছে, আর চ্যাপ্টারাইজেশন হচ্ছে 18খানা পরিচ্ছেদ আছে, সেটা প্রথম ন্যায়, দ্বিতীয় ন্যায় ইত্যাদি করে এগুলো চ্যাপ্টার আছে 14টা। এই বিভাগগুলিতে সংগৃহীত, সম্প্রযুক্ত, বিপ্রযুক্ত 3 পর্যায়ে বিষয়বস্তুর আলোচনা হয়েছে। 14খানা তো চ্যাপ্টার হলো, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আবার সংগৃহীত, সম্প্রযুক্ত মানে কালেক্টেড, এবং সেগুলোর মধ্যে পরস্পর সংযুক্ত, এবং বিপ্রযুক্ত মানে পরস্পর বিযুক্ত, এইরকমভাবে বিষয়বস্তুগুলোর আলোচনা করা হয়েছে। আর অর্থকথাকার বুদ্ধ ঘোষ, মানে এই যে ধর ধাতুকথা সহ অভিধর্মের শেষ 5 গ্রন্থের ব্যাখ্যা রচনা করেন, যার নাম পঞ্চ প্রকরণার্থ কথা। এর আগে আমরা দুটো পেলাম, ধম্মসঙ্গনী, সেটার অর্থকথা লেখা হয়েছে অর্থশালিনী, আর বিভঙ্গ হচ্ছে ওই সম্মোহ বিনোদনী। আর বাকি যে 5টা আছে ধাতু কথা এবং তারপরে যে পুগ্গল পঞ্চত্তি ইত্যাদি, এগুলোর একসাথে হচ্ছে পঞ্চ প্রকরণার্থ কথা। এটা প্রত্যেকটা এই কথাটা রিপিটেশন হচ্ছে। তোমাদের যে লেখাটা আছে নোটের, এটা অনেক ভাবনা চিন্তা করে বানানো, মানে এই প্যাটার্নটা প্রত্যেকটা একই রকম আছে, এবং এই কথাটা দেখো একই সেন্টেন্স এখানে রিপিট হচ্ছে, যাতে নোটগুলো তৈরি করতে কষ্ট একটু লাঘব হয়। এবং এই কথাটাও এখানে পরবর্তী 5টা যে প্রকরণ আছে সেখানে একই কথা লেখা আছে। আচ্ছা, এই গেল ধাতু কথা। এরপরে হচ্ছে পুগ্গল পঞ্চত্তি। পুগ্গল পঞ্চত্তি কথাটা পালিতে আছে, বাংলাতে মোটামুটি হবে এই ধরনের পুদ্গল, এই শব্দটা হয়তো কখনো শোনোনি।
পুদ্গল মানে হচ্ছে ব্যক্তি বোঝায়, মানে একটা সত্তা, আইডেন্টিটি বা বিইং শব্দটা বলা যায়। শুধু হিউম্যান বিইং না, যে কোনো অন্যান্য যে জীব জগৎ আছে তাদের ক্ষেত্রে বলা যায়। এবং প্রজ্ঞপ্তি মানে হচ্ছে তার মানে স্থিতি, অবস্থিতি বা তার কনসেপশন। তো এটা হচ্ছে অভিধর্ম পিটকের চতুর্থ গ্রন্থ। তো পুদ্গল শব্দটির অর্থ হচ্ছে সত্তা, মানে বিইং, এবং তার যে এক্সপ্লেনেশন হচ্ছে এই প্রজ্ঞপ্তি। তো সত্তা কত প্রকারের হয় তার প্রসঙ্গে এখানে বলা হয়েছে, যেমন পৃথক জন, সৈক্ষ, আর্য, অনার্য, বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ ইত্যাদি পরিচয় প্রদানই হচ্ছে গ্রন্থের প্রতিপাদ্য। এইখানে বিষয় কি, পৃথক জন বলতে আসলে বৌদ্ধ ধর্মের মানে সকল ধর্মে একটু ওই আমরা ওরার ব্যাপার থাকে। তো বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে মানে বৌদ্ধ কনসেপশনে যারা বিশ্বাসী বা সে ধর্ম অনুসারী তারা হচ্ছে মোটামুটি বলা যায় এই যে শৈক্য বলা হয়, মানে যারা শিক্ষা গ্রহণ করছে। আর পৃথক জন হচ্ছে ওই আমরা ছাড়া আর যারা পৃথক আছে, মানে অবৌদ্ধ ইত্যাদি। তো সেই ক্লাসিফিকেশন আর্য অনার্যর মধ্যেও তাই। এখানে আর্য মানে ওই আর্য বলতে যে ইতিহাসে মানে সেটা বোঝানো হচ্ছে না। আর্য হচ্ছে মানে যারা ভালো, আর অনার্য মানে যারা মানে বৌদ্ধ মতে বিশ্বাসী নয়, এই অর্থে বলা হচ্ছে। এবং আর্য শব্দের একটা বুদ্ধের একটা আছে ধর্মপদে, যে নতেন অরিয়হতি ইয়েন প্রাণানি হিংসাতি অহিংসা সভ্য প্রাণানাং অরিয়তি প্রবুজ্যতি। মানে যিনি প্রাণী হিংসা করেন তিনি কখনো আর্য হতে পারেন না। যার মধ্যে সকল প্রাণীর প্রতি অহিংসা সভ্য প্রাণানাং অরিয়তি প্রবুজ্যতি, তাকেই আর্য বলা হয়। তো বুদ্ধিস্ট কনসেপশনে শ্রেষ্ঠ ব্যক্তি কেমন হয় সেটাকে আর্য বলে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ ইত্যাদি পরিচয় আছে। বুদ্ধ তো হলো প্রত্যেক বুদ্ধ মানে বোঝায় মানে বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ ছাড়া আরও অনেক বুদ্ধের কথা বলা হয়। তো এমন অনেক বুদ্ধ ছিলেন যারা গৌতম বুদ্ধর যেমন শিষ্য ছিল, মানে তিনি ধর্ম প্রচার করেছেন, সন্ন্যাসী সঙ্ঘ তৈরি করেছেন। কিন্তু অনেক এরকম বুদ্ধ ছিলেন যারা ওরকম মানে ধর্ম প্রচার করেন, তারা ওই জ্ঞান লাভ করছেন দিয়ে ওই ধ্যান সাধনা করে কাটিয়ে দিয়েছেন। মানে তো তাদেরকে বলা হয় প্রত্যেক বুদ্ধ। প্রত্যেক বুদ্ধ নিয়ে তোমাদের একটা এসে আসে মানে সিলেবাসের মধ্যে। সম্যক সম্বুদ্ধ, গৌতম বুদ্ধ আর প্রত্যেক বুদ্ধ বলে তিনটে। তো এই যে বিভিন্ন রকম আইডেন্টিটি মানে বৌদ্ধ পার্সপেক্টিভ থেকে তাদের বিষয়ে এই পুদ্গল প্রজ্ঞপ্তি গ্রন্থে আছে। এখানে ওই মাতৃকার বিষয়টা বলা হয়েছে। আর তারপরে কন্টেন্ট প্রসঙ্গে বলা হচ্ছে স্কন্দ, আয়তন, ধাতু, সত্য, ইন্দ্রিয়, পুদ্গল, এই 6 প্রজ্ঞপ্তি উল্লেখ করে 6 প্রজ্ঞপ্তি উল্লেখ করে কি নাকি এই প্রসঙ্গে একবিধ পুদ্গল, দ্বিবিধ পুদ্গল ইত্যাদি করে 10টি অধ্যায়ে মোট 50 প্রকার পুদ্গলের আলোচনা হয়েছে। পুদ্গল বলতে ব্যক্তি বোঝাচ্ছে, মানে 1 প্রকার ক্লাসিফিকেশন, 2 প্রকার ক্লাসিফিকেশন, এরকম করে করে 50 রকম ক্লাসিফিকেশন পর্যন্ত বলা আছে। এবং চ্যাপ্টার আছে 10টা। এইটা হচ্ছে পালি সাহিত্যের বা ত্রিপিটকের একটা বৈশিষ্ট্য, ওই যেটা তোমরা এতে দেখেছো ওই অঙ্গুত্তর নিকায়ে ছিল যে একটা প্রকারের আছে, 2টো প্রকারের, 3টে প্রকারের। এবং ক্ষুদ্র নিকায়ের যে অনেকগুলো গ্রন্থতে ওইভাবে চ্যাপ্টারাইজেশন আছে। আচ্ছা, দীর্ঘ নিকায়ে সংগীতি সূত্রের সাথে এর সাদৃশ্য আছে। উপরন্তু 3য় থেকে 5ম অধ্যায়ের অধিকাংশ অঙ্গুত্তর নিকায়ে পাওয়া যায়। এটা তুলনামূলক একটা আলোচনার কথা বলা হলো। তাই এই গ্রন্থ নিকায় পরবর্তী যুগে রচিত বলে অনুমান করা হয়েছে। পুদ্গল প্রজ্ঞপ্তি গ্রন্থ অভিধর্ম পিটকের শেষ 5 গ্রন্থের অর্থকথা, ওই লাস্টে যেটা পঞ্চপ্রকার অর্থকথা রচনা করেন বুদ্ধ হলো। এটার কিছু জিজ্ঞাসা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কথাবস্তু। গুণটা কত সালে এসেছে এখানে দেখতে পাবে। কথাবস্তু হচ্ছে এটা ওই ব করে লিখতে পারো।
বাংলায় কথাবস্তু হবে। অভিধর্ম পিটকের পঞ্চম গ্রন্থ হলো কথাবস্তু। ঐতিহ্য অনুসারে অশোকের রাজত্বকালে লাভ সৎকারের আশায় এইখানে না কিছু মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ যখন ইউজ হয়, ল্যাঙ্গুয়েজের ওপর অনেক রকম প্রভাব পড়ে। ধরো কেউ যদি কোনো সনাতন ধর্মের কোনো গ্রন্থের অনুবাদ পড়ে বা সনাতন ধর্ম বিষয়ক আলোচনা করে, সেখানে ওরকম কিছু সাধু ভাষা চলে আসে, মানে ওই টেক্সট রিলেটেড। কেউ যদি কোরআনের অনুবাদ বা ইসলামের সম্পর্কে আলোচনা করে, সেখানে অবভিয়াসলি কিছু আরবি ফার্সি শব্দ চলে আসবে। তো পালির যখন আলোচনা হয় তখন কিছু পালি টাইপের শব্দ চলে আসে। তো তোমরা হয়তো এর মধ্যে দেখেছো অনেক শব্দই যেগুলো হয়তো বাংলায় কমন কোনো ওয়ার্ড আছে, কিন্তু সেটা এক জায়গায় একটা অদ্ভুত হয়তো শব্দ প্রয়োগ হয়েছে। যেমন একটা পালি পড়তে গিয়ে শব্দ বারংবার তোমরা পাবে, সেটা হচ্ছে দেশনা। জেনারেলি উপদেশ বলতে দেশনা বোঝায়, এটা পালি হয় দেশনা। দেশনার ইকুইভ্যালেন্ট বাংলায় যখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা হয় তখন দেশনা শব্দটা প্রয়োগ হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা উপদেশটা অনেক কাছাকাছি, মানে উপদেশ প্রদান বা প্রবচন শব্দটা অনেক সময় ইউজ হয়, মানে স্পিচ অর্থে প্রয়োগ হয়। তো এখানে এ লিখেছে আপত্তি অমৃতা, ওইটা ওই আপত্তি অর্থে দোষ অর্থে বোঝায়। তো এরকম বেশ কিছু টার্ম চলে আসে, সেগুলো ওই পালির যখন আলোচনা হয় তখনই এগুলো আসে। তো এখানে ওই লাভ সৎকারটা ওই জন্য বলা হয়, পালিতে লাভ ও সৎকার এরকম বলা হয়। সৎকার অর্থ ওই সেবা টেবা, এবং লাভ মানে হচ্ছে প্রাপ্তি। গিফট দেওয়া হয় না সন্ন্যাসী প্রমুখকে, মানে শুধু যে নিমন্ত্রণ করা হয় তা না, মানে আমাদের যেমন একটা ব্রাহ্মণ ভোজন ইত্যাদি রীতি আছে, তো শুধু আহার প্রদানও করা হয় না, তাদের যে নিত্য ব্যবহারের জিনিসপত্র প্রদান করা হয়, সেম বৌদ্ধ ভিক্ষুদেরও ওরকম করা হয়। তা ওই সঙ্ঘদান বলা হয়। ওই চারজন বা কয়েকজন ভিক্ষুদের নিমন্ত্রণ করা হয়, তারা তাদের যে আহার্য প্রদান করা হয়, এবং অনেকে গিফটও দেয়, অনেক রকম দেয়, মানে ছাতা দেয়, তারপরে মানে ঘরোয়া জিনিসপত্র, ওষুধ, বই, নানান রকম। আমি একবার গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, তো ওখানে তো মানে হেন জিনিস নেই দিয়েছে, ইভেন চকলেট ফকলেটও দেওয়া আছে, চকলেট, ফ্রুট জুস, চানাচুরের প্যাকেট, মানে মানুষের প্রয়োজনীয় সমস্ত জিনিসই দেয়। এমনিও দেওয়া উচিত, কেননা সন্ন্যাসী যারা তারা পাবেই বা কোথায়, তারা তো উপার্জন করে না, ওরকম সঙ্গদান বলা হয়। তো সেই সবের আশায় এখন অশোকের সময় হচ্ছে কি প্রথম বলবো না, তার আগে তো বিম্বিসার প্রমুখ রাজারা বৌদ্ধ ছিল, শিশুনাগ বংশের সময়ও রাজারা বৌদ্ধ ছিল। তো অশোকের সময় হচ্ছে যেহেতু একটা বিশাল সাম্রাজ্য গঠিত হয়েছে এবং তার তিনি একচ্ছত্র অধিপতি, এবং তিনি যেহেতু বৌদ্ধ হয়েছিলেন, তো অনেকেই সেই জন্য মানে বৌদ্ধ সঙ্গে প্রবেশ করতো, যে শুধু ওই ইয়ের আশায় যে অনেক কিছু সুবিধা পাওয়া যায় বলে। তো সেই সময় বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে বহু মিথ্যা দৃষ্টিপূর্ণ মতবাদের জন্ম হয়। এই মিথ্যা দৃষ্টি শব্দটা হচ্ছে টার্ম। এই যেমন বললাম দেশনা, আপত্তি, লাভ, সৎকার, এগুলো হচ্ছে সব ওই পালি টার্মগুলোকে বাংলাতে অনুবাদ করে বসিয়ে দেওয়া হয়েছে। মিথ্যা দৃষ্টি ইংরাজিটা বলে রং ভিউ, মানে মিথ্যা মানে ইয়ে না, মানে লাই না, এটা হচ্ছে রং, মানে যেটা ভুল, এর প্রতিশব্দ বলা হয় সম্যক দৃষ্টি। তো ওরকম ভুলভাল মতবাদ নিয়ে বৌদ্ধ সঙ্গে প্রবেশ করেছে কেউ, হয়তো মানে জৈন মতাবলম্বী বা চারবাগ মতাবলম্বী, সে বৌদ্ধ সঙ্গে ওরকম ঢুকে পড়েছে কোনো রকমভাবে, হয়তো নিজে থেকে ওই গেরুয়া পরে বলেছে, নিজেকে পরিচয় দিয়েছে, কিন্তু তার তো ধ্যান ধারণা চারবাগদের মতন। তো তখন অশোক দেখেন যে কি, তো নানান রকম লোক ঢুকে পড়েছে, তো এদের ছাঁটাই করতে হবে। তো সেই সময়ে বৌদ্ধ মতকে শুদ্ধ রাখতে অশোকের সহযোগিতায় মৌদগলিপুত্র তিস্র স্থবির, স্থবির মানে ওই যে থেরগাথা পড়েছিল, স্থবির গাথা মানে অভিজ্ঞ বয়স্ক ভিক্ষু, তিনি তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করেন, যেটা পাটলিপুত্রে হয়েছিল। তো তিনি মানে এখানে মৌদগলিপুত্র তিস্র
বিতর্ক সভায় আয়োজন করেন এবং বিতর্ক সভায় বিরুদ্ধ মতবাদগুলি খণ্ডন করেন এবং মিথ্যা ভিক্ষুদের বহিষ্কার করা হয়। তো ওখানে এরকম উল্লেখ আছে যে বলা হলো যে একটা কোনো টপিক নিয়ে বলা হলো যে এটা সম্পর্কে তোমার কি অভিমত, ইন্টারভিউ দেওয়ার মতো। যদি দেখা যায় ভুলভাল কিছু বলছে, নিজের মন গড়া কথা বলছে, তখন তাকে আইডেন্টিফাই করা হয় যে এ বৌদ্ধ ধর্মাবলম্বী নয়, তো তখন তারপরে তাকে বহিষ্কার করা হয়। তো এরপর মৌদগলিপুত্র তিস্য পঞ্চশত সপক্ষীয় মতবাদ, পঞ্চশত বিপক্ষীয় মতবাদ, মানে বৌদ্ধ মত এবং বিরুদ্ধ মত, এগুলোকে একত্রিত করে যুক্তি প্রয়োগ করে বিপক্ষীয় মতগুলিকে খণ্ডন করে কথাবস্তু নামে গ্রন্থ প্রণয়ন করে। কথাবস্তু যে প্রাসঙ্গিক গ্রন্থ বিতর্ক পিটকের পঞ্চম প্রকরণ, সেটার বিষয়বস্তু কি ওই সপক্ষে 500 টপিক এবং বিপক্ষের 500 টপিক নিয়ে তার যে খণ্ডন যুক্তি সহায় এবং কথাবস্তু খুব মানে উচ্চ মানের গ্রন্থ। আমাদের একটুখানি পাঠ্য ছিল, তবে ভীষণ কঠিন, মানে আর সময়ও ছিল না, কোনো রকম একটু পড়েছিলাম, যাই হোক। কিন্তু মানে ভীষণ রকমের তর্কের, মানে অত্যন্ত ফিলোসফিক্যাল বিষয়, মানে অমনি পড়ে এটাকে হজম করার বিষয় নয়। তো সেই কথাবস্তুর মধ্যে এই বিষয়গুলো আছে। তো এই গ্রন্থে অভিধর্মের আচ্ছা ওই বিষয়টাই বলা আছে যে মাতৃকা দেয়া আছে এবং বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। তো এই গ্রন্থে প্রতিষ্ঠিত যে বৌদ্ধ মত, সেটাকে বিভাজ্যবাদ নামে সেটি পরিচিত হয়। এইটি ত্রিপিটকের একমাত্র গ্রন্থ যার রচয়িতার নাম নিশ্চিত করে জানা যায়। যে মানে যে অন্যান্যগুলো তো সংকলন করা হয়েছে, বেসিক্যালি সেগুলো বুদ্ধেরই উক্তি, কিন্তু এই গ্রন্থটা পুরোপুরি মৌদগলিপুত্র তিস্যের রচনা এবং সেটা অশোকের সময় লেখা হয়েছে। অশোকের তো রাজ্যাভিষেক হচ্ছে মনে হয় 271, সিংহাসনে আরোহণ মনে হয় 271 খ্রিস্টাব্দে, তার মনে হয় 4 বছর পরে না কোনো একটা সময়তে গিয়ে তার যে অভিষেক, রাজ্যাভিষেক হয়েছিল। তো এই টাইম পিরিয়ডের পরে মিনিমাম মানে 270 খ্রিস্টপূর্বাব্দের পরে এই সময়ে গিয়ে এই কথাবস্তু গ্রন্থটি লেখা হচ্ছে। আর কথাবস্তু সহ ধর্মের শেষ 5 গ্রন্থের ওই হচ্ছে পঞ্চপ্রকরণার্থ কথা, যেখানে পরিবর্ধনীয় বলে লেখা আছে। আসলে এইটা লেখাটা আর একটু 2-4 কথা এখানে অ্যাড করা যায়। যাই হোক, এইটা লিখবে। যদি কারোর মনে হয় কোনো কিছু টপিক অ্যাড করার, সেক্ষেত্রে ওই বিনন্দ্রনাথ চৌধুরীর বই আছে বা জয়ন্তী চট্টোপাধ্যায়ের যে বইটা আমি মানে পাঠিয়েছিলাম তোমাকে, ওই দুটো দেখতে পারো। আর ওগুলোই দেখো, ওগুলোই যথেষ্ট। আর রবীন্দ্র বিজয় বড়ুয়ার বই আছে পালি সাহিত্যের ইতিহাস, অনেক বড় বই, তবে ওটার প্রচুর প্রিন্টিং মিস্টেক আছে, মানে এত প্রিন্টিং মিস্টেক যে ওটা লিখতে গেলে মানে নাম্বার কেটে দেবে। ওখান থেকে যদি কখনো দেখো সেটা মানে আমাকে চেক করিয়ে নিন লেখাটা, কোনো কিছু অ্যাড করবে। আর এগুলো আমি তোমাদের ওই দেয়া ছিল পিডিএফ সব, দেয়া ছিল না, ওটা ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর আমি গ্রুপে না হয় দিয়ে দেবো। আচ্ছা, এরপরে হচ্ছে 6 নম্বর গ্রন্থ, যেটা হচ্ছে যমক। তো এই যমকের শুরুতে আচ্ছা, এটা সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা আছে? কথাবস্তু, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যমক হচ্ছে 6 নম্বর গ্রন্থ। তো এর মধ্যে ওই মাতৃকার উল্লেখ আকারে প্রকাশ করা হয়েছে বিষয়বস্তু। যমক শব্দের অর্থ হচ্ছে যুগ্ম। এই শব্দটা পালিতে অনেক জায়গায় পাবে, বাংলাতে অ্যাটলিস্ট আমরা যমজ শব্দটা শুনেই থাকি, পেয়ার অর্থে বোঝায়। তো এই জয়ের জায়গায় ধরো ক হয়েছে, তো পেয়ার বোঝায়। তো এই গ্রন্থের প্রতিটি অধ্যায়ে সপক্ষীয় এবং প্রতিপক্ষীয়, মানে সপক্ষ এবং বিপক্ষ এইভাবে প্রশ্নোত্তরে রচিত হয়েছে বলে এটাকে যমক বলা হয়। যমকের মধ্যে 10টা অধ্যায় আছে। এর মধ্যে মূল যমকে প্রত্যেকটা চ্যাপ্টার কি দেয়া হয়েছে, মূল যমকে কুশল এবং অকুশল মূল সম্পর্কে বলা হয়েছে। মূল বলতে হচ্ছে
ওই যে চিত্ত বলা হয়েছে না, চিত্তের শ্রেণীবিভাগ, তো বলা হয় যে মূল মানে বেস কি, মানে একটা যে মাইন্ড বা থটস উৎপন্ন হচ্ছে তার সেটা কি কোনো লোভ থেকে হচ্ছে নাকি কোনো হিংসা থেকে হচ্ছে বা অলোভ অমোহ থেকে হচ্ছে, এইভাবে 6 প্রকার মূলের কথা বলা হয়। সেগুলোর আলোচনা আছে মূল যমক চ্যাপ্টারে। স্কন্দ যমকে পঞ্চস্কন্দ, আয়তন যমকে 12 আয়তন, ধাতু যমকে 18 ধাতু, সত্য যমকে 4 আর্য সত্য, সংস্কার যমকে সংস্কার প্রসঙ্গে কায় বাক্য মনে সংস্কার, অনুসয় যমকে 10 প্রকার অনুসয়। অনুসয় শব্দটার মোটামুটি এগুলো না একটু ফিলোসফিক্যাল টার্ম আছে। তো অনুসয় বলতে মোটামুটিভাবে বোঝায় বিভিন্ন বন্ধন, মানে আর এর ভিতরে ঢোকার প্রয়োজন নেই, তো 10 প্রকার অনুসারে বলা হয়। চিত্ত যমকে চিত্ত চৈতসিক, ধর্ম যমকে কুশল অকুশল প্রভৃতি ধর্ম, ইন্দ্রিয় যমকে 22 প্রকার ইন্দ্রিয়, ওই বলেছিলাম 5 প্রকার ইন্দ্রিয় ছাড়াও আরও অনেক কিছুর কথা বলা হয়। যেমন প্রজ্ঞাকে বলা একটা ইন্দ্রিয়, প্রজ্ঞা মানে জ্ঞান। তারপরে স্মৃতি মানে যেটা পালিতে মাইন্ডফুলনেস বলা হয়, মনোসংযোগ, মনোসংযোগকে একটা ইন্দ্রিয় বলা হচ্ছে। এই ইন্দ্রিয় কি না, এগুলো ধ্যান ইত্যাদি সাধনার ক্ষেত্রে এই ইন্দ্রিয়গুলো বলে কল্পনা করা হয়েছে। এইগুলো আছে 10টা মনে এখানে হয়ে গেল। তো যমক সহ 5 গ্রন্থের পঞ্চ প্রকরণাত্মকতা রচনা করেন বুদ্ধঘোষ হলো। আচ্ছা, এবারে লাস্ট হচ্ছে 7 নাম্বার যেটা টেক্সট, সেটা হচ্ছে পট্ঠান। তো পট্ঠান হচ্ছে বাংলায় প্রস্থান হবে। অভিধর্মপীঠকে 7ম এবং শেষ গ্রন্থ হলো প্রস্থান। প্রস্থান শব্দের অর্থ হলো মূল কারণ। তো বৌদ্ধ দর্শনে যাবতীয় জাগতিক বিষয়বস্তুর কার্যকরণ সম্বন্ধ নির্ণয় করার জন্য প্রতীত্ব সমুৎপাদ ন্যায় এবং প্রস্থান ন্যায় এই দুটি প্রয়োগ করা হয়। ন্যায় মানে হচ্ছে লজিক বোঝায়, প্যাটার্ন মানে কিভাবে হচ্ছে। তো মানে বৌদ্ধ দর্শন যেহেতু ফিলোসফির মানে ফিলোসফিক্যাল বিষয় আসপেক্টে রিপ্রেজেন্ট করছে জিনিসগুলো, তো যে কোনো কিছু কারণ হিসেবে প্রতীত্ব সমুৎপাদ অনুসারে হয়। প্রতীত্ব সমুৎপাদের বেশি টার্মগুলো আসে যদি একটুখানি বলি, সেটা হচ্ছে বলছে যে অবিদ্যা মানে না জানা, সেখান থেকে বিভিন্ন ধারণা তৈরি হয়, বলা হয় সংস্কার। সেই সংস্কারগুলো থাকলে তখন সেখান থেকে বলা হয় বিজ্ঞান হয়। বিজ্ঞান অর্থে হচ্ছে বলা হয় যে স্পেসিফিক বিজ্ঞান মানে তো বলেছিলাম কনসাসনেস, এখানে অর্থ হচ্ছে যে প্রতিসন্ধি বিজ্ঞান বলে একটি টার্ম ইউজ করা হয়। তো সেটা সিগনিফিকেন্স কি না, তা যদি শিশু জন্মগ্রহণ করে তো প্রথমে তো ওই থাকে মানে ভ্রূণ থেকে, তারপরে ওই বিভিন্ন স্টেপের পরে গিয়ে আস্তে আস্তে একটা আকার আকৃতি তৈরি হয় মাতৃগর্ভে। তো প্রথমে তো তার মধ্যে কোনো কনসাসনেস থাকে না যে আমি একটা মানুষ, বা আমি অন্যান্য যদি পশু পাখিরও বলা হয়, কনসাসনেস থাকে না যে তার একটা জীব হিসেবে যে একটা সত্তা তৈরি হয়। প্রথমে তো এককোষী হিসেবে থাকে, তো তার আবার চিন্তা ভাবনা কি, তো সেইটা থেকে বলা হয় যে কোনো একটা সময়ে গিয়ে তার প্রথম জীব হিসেবে এর কনসাসনেস তৈরি হয় যে আমি একটি প্রাণী, মানে তার থিঙ্কিংটা উৎপন্ন হয়। এককোষী জীবের মনে হয় চিন্তা ভাবনা হয় বলে তো মনে হয় না। মানুষ এবং উচ্চতর প্রাণীর ক্ষেত্রেই এই জিনিসগুলো থাকে, এবং তাদের এই যে রিয়াকশানগুলো তৈরি হয়, যে হাসি কান্না ইত্যাদি। এবং গরু কুকুর টুকুর তারাও কিন্তু কাঁদে, এবং তারা ভালো লাগা মন্দ লাগা রাগ ইত্যাদি এক্সপ্রেশনগুলো করে। তো থিঙ্কিংটা প্রথমেই থাকে না। তো প্রথম যে থিঙ্কিং যেটা উৎপন্ন হয়, যে চেতনা, সেইটাকে ওই পালিতে প্রতিসন্ধি বিজ্ঞান বলা হয়, মানে প্রতিসন্ধি বিজ্ঞান টার্ম ইউজ করা হয়। তো বলছে অজ্ঞানতা থেকে সংস্কার তৈরি হয় বিভিন্ন কনসেপশন, এবং সেটার থেকে এই যে প্রতিসন্ধি মানে মাতৃগর্ভে দিয়ে সেটাই হয়, মানে আমি আমার কিছু অজ্ঞানতা আছে এবং সেখান থেকে কিছু সংস্কার তৈরি হয়েছে, সেই সংস্কার আছে বলে আমি গিয়ে আবার জন্ম মানে মৃত্যুর পরে পুনরায় জন্মগ্রহণ করব। তো পুনরায় যে জন্মগ্রহণ করা হবে সেইটিকে বলা হচ্ছে প্রতিসন্ধি বিজ্ঞান। তো
প্রতিসন্ধি বিজ্ঞান বলা হচ্ছে। তো প্রতিসন্ধি বিজ্ঞান যখন তৈরি হলো, তো সেটা থেকে বলা হয় যে নাম রূপ তৈরি হয়। এটা কিন্তু একটা এসে আছে, এবং 18-19-এর মধ্যে এসেও ছিল। তো নাম রূপ মানে হচ্ছে, নাম মানে হচ্ছে মানে মেন্টাল কোয়ালিটিস যেগুলো, ওই রূপ মানে তো পঞ্চস্কন্ধে যেটা রূপ বলা হলো, ফিজিক্যাল ফর্ম, যেটা শরীর, যেটা জড়বস্তু। আর নাম হচ্ছে ওই যে বেদনা সংজ্ঞা বলে যেগুলো ছিল, মানে সুখ দুঃখ অনুভূতি, বিভিন্ন কনসেপশন, তারপরে ইন্দ্রিয়ের যে ক্রিয়া যেগুলো হচ্ছে দর্শন, শ্রবণ ইত্যাদি, এইগুলো। তো প্রথম যখন প্রতিসন্ধি বিজ্ঞান যে কনসাসনেস তৈরি হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে মানুষের যে শরীর এবং তার পুরোপুরি যে ফরমেশনগুলো তৈরি হচ্ছে, এগুলো যখন তৈরি হচ্ছে, তখন সেখান থেকে হচ্ছে বলা হয় স্বরায়তন। স্বরায়তন বলতে বোঝায় 6টা ইন্দ্রিয়। আয়তন শব্দটা তো পড়লে, শট আয়তন হচ্ছে স্বরায়তন বলা হচ্ছে, 6টা আয়তন। আয়তন 12টা হয়েছিল, তার মধ্যে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয় হিসেবে বলা হয়েছিল, তো এখানে 6টা ইন্দ্রিয়ের কথাই বলছে। ইন্দ্রিয় তৈরি হয়, ইন্দ্রিয় তৈরি হলে সেখান থেকে বলা হয় স্পর্শ। চোখ থাকলেই মানুষ দেখতে পাবে, ইন্দ্রিয়ের মানে বিষয়ের সংযোগ হবে। স্পর্শ থাকলে সেখান থেকে হচ্ছে বলা হয় বেদনা, বেদনা মানে সুখ দুঃখ অনুভূতি। অনুভূতি হলে সেখান থেকে হয় তৃষ্ণা, মানে বিভিন্ন যে পাওয়ার ইচ্ছা, যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা পেতে চাই। এবং তৃষ্ণা থেকে বলা হয় উপাদান। উপাদান মানে হচ্ছে যে তৃষ্ণা পুনর্জন্ম উৎপন্ন করে, সেটা উপাদান। উপাদান থেকে হচ্ছে ভব, মানে এক্সিস্টেন্স, এবং ভব থেকে জাতি, জরা, মৃত্যু। জাতি অর্থে এখানে জন্ম, যেটা জন্ম, জরা, কোনো জন্ম হলো, জন্ম হওয়া মানে অবভিয়াসলি যাবতীয় দুঃখ ভোগ। এইটা টোটাল 12খানা টার্ম হবে। উপর থেকে তৈরি হয় অবিদ্যা, সংস্কার, অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, এই 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ও আচ্ছা, জন্ম যেটা সেটা হচ্ছে 11, আর জন্ম থেকে হচ্ছে জরা, ব্যাধি, মৃত্যু ইত্যাদি, এটা হচ্ছে 12, হচ্ছে 12 নম্বর। এই 12খানা হচ্ছে। এবার বৌদ্ধ মতের, বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ দর্শনের মূল লক্ষ্য হচ্ছে যে এই যে জন্ম, ব্যাধি, মৃত্যু ইত্যাদি যে দুঃখ আছে, তার থেকে মুক্তি লাভ। এবং বৌদ্ধ দর্শনের যদি বলা হয় উৎপত্তি, সেটার সূচনা হচ্ছে ওই সিদ্ধার্থ গৌতম, তিনি যখন ওই কথিত আছে যে রাজধানী পরিদর্শনে বেরিয়েছিলেন, তখন ওই সেই জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু দর্শন করেছিলেন বলে যে প্রসিদ্ধ কাহিনী আছে। তো ওইটা দেখে তিনি তখন অভিভূত হয়ে যান যে এত দুঃখ আছে, বা এইগুলো আছে, মানে মানুষের মৃত্যু আছে, তাহলে তো সমস্ত সুখ টুক বলে আমরা যা ভাবছি সেগুলো অনিত্য। তো তখন তিনি করেন যে এগুলো থেকে কীভাবে মুক্তি লাভ করা যায়, সেই জন্য তিনি গৃহত্যাগ করেন এবং সাধনা করে বোধি লাভ করেন। তো বৌদ্ধ দর্শনের মেইন আসপেক্ট হলো ওই দুঃখ থেকে মুক্তি। এবং আর্য সত্য যখন বলা হচ্ছে, তার মধ্যে অদ্ভুতভাবে যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে ইত্যাদি বলে বলে। তো বৌদ্ধ ধর্মের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই যে দুঃখ, এটা কোথা থেকে আসছে, তো সেইটাই ফিলোসফিক্যালি এইরকমভাবে বলা হচ্ছে, এই স্ট্রিনের আধারে, অবিদ্যা থেকে সংস্কার ইত্যাদি, এইটাকে বলা হয় প্রতীত্য সংস্কার। এইটা একটা লজিক হচ্ছে, এই লজিকের মধ্যে আনা হয়। আর একটা প্রস্থানের আর একটা লজিক আছে। প্রস্থানের মধ্যে ওই 24 রকম কারণ বলা হয়। এগুলো একদম এখানে কিছু উল্লেখ নেই, তবে তোমাদের এতটা পড়ার দরকারও নেই। কৌতূহল হলে একবার ওই বীরেন্দ্র চৌধুরীর বই থেকে দেখতে পারো, ওখানে ওই প্রত্যয়গুলো বেশ ভালো লেখা আছে, মোটামুটি ভালো। কীরকম বলছে, এই অধিপতি, মানে এগুলোর আছে, ধরো বর্তমান প্রত্যয়, মানে বর্তমান যেটা কারণ, অতীত প্রত্যয় মানে যেটা অতীতের কারণ, অনাগত প্রত্যয় যেটা ভবিষ্যতের কারণ, মানে এইভাবে এগুলোকে ক্লাসিফিকেশন করা হয়েছে। আরও আছে অনন্তর প্রত্যয়, সমানন্তর প্রত্যয়। অনন্তর মানে হচ্ছে একটার পরে আর একটা যে কারণ হয়, এইটা হলো তারপরে এটা হবে।
সমানান্তর প্রত্যয় হচ্ছে যেটা একসাথে হয়, মানে যুগপৎ একসাথে উৎপন্ন হচ্ছে। তারপর অস্থি প্রত্যয় আছে, নাস্তি প্রত্যয় আছে। অস্থি প্রত্যয় মানে যে কারণটা এখনো আছে, নাস্তি প্রত্যয় মানে যেটা নষ্ট হয়ে গেছে, আগে ছিল। তো এইগুলো মানে একটা লজিকের মতন বলা আছে এবং সেগুলো মানে ভীষণ জটিলভাবে অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো প্রস্থান যে গ্রন্থ আছে, মানে এটার যেটা স্ট্যান্ডার্ড ষষ্ঠ বৌদ্ধ সঙ্গীত, তোমরা তো তিনটে বা চারটের নাম শুনেছো, পরে আরও 6টা হয়েছে। লাস্ট যেটা হয়েছিল সেটা ওই 1956 হয়েছিল, যেটা বুদ্ধের 2500 বছর পূর্তি উপলক্ষে মিয়ানমারেতে ওটা অনুষ্ঠিত হয়েছিল, ষষ্ঠ সঙ্গীত। তো ওর যে এডিশন আছে, ওই এডিশনের যে প্রস্থান মানে পঠ্যান গ্রন্থ আছে, সেটা 6টা ভলিউম এবং প্রায় 1200 পৃষ্ঠার ওপরে গ্রন্থ। এর মধ্যে গিয়ে এইগুলোর সমস্ত রকম ডিটেলস সে অ্যানালিসিস করা আছে। তো যাই হোক, তো হ্যাঁ, তো এই দুটি প্রয়োগ করা আছে। তো এর মধ্যে প্রতিসংখ্যক সূত্রপিটকে প্রযুক্ত আছে, মানে সূত্রপিটকের মধ্যে যখন কোনো কিছু কার্যকারণ অ্যানালিসিস করা হয় মানে ফিলোসফিক্যাল দিক দিয়ে, তখন এই প্যাটার্নেরটা বেশি হয়। আর অভিধর্ম পিটকের ক্ষেত্রে বা স্পেসিফিক এই যে আমরা প্রস্থান গ্রন্থ দেখছি, সেখানেই প্রস্থান অনুসারে হয়, যেটা 24 প্রকার ওই অধিপতি প্রত্যয়, অনন্তর প্রত্যয় ইত্যাদি টার্ম আছে, এগুলো এখানে আর বলা হচ্ছে না। তো অভিধর্মের অন্যান্য গ্রন্থের মতোই ওই এটা আছে। তো 24 প্রকার প্রত্যয় তালিকা দিয়ে তারপর প্রশ্নোত্তরের আকারে এটাকে এক্সপ্লেন করা হয়েছে। সমগ্র গ্রন্থের আকারটি হলো ধর্মসংগণিতে উল্লিখিত সকল বিষয়। আচ্ছা, ধর্মসংগণিতে বলা হয়েছে যে মাতৃকা দেয়া আছে, মানে মূল বিষয়বস্তুর কন্টেন্ট। তো তার মধ্যে 22 প্রকার ত্রিকমাতিকা আছে, মানে 3টে করে বিষয়ের কালেকশন, আর 200টি দ্বিক মাতিকা আছে, মানে 2টো করে বিষয় আছে। মাতিকা হচ্ছে মাতৃকা শব্দটার পালি মাতিকা হয়। তো এই 122 প্রকার যে ইয়ে আছে, মানে আচ্ছা, এই যে এইগুলো আছে, মানে এটা আমারই গুলিয়ে যাচ্ছে। তো 22 প্রকার ত্রিকোমাতিকা আর 200 পর, মানে কন্টেন্ট অফ 3 আর কন্টেন্ট অফ 2, এই দুটোকে নিয়ে ত্রিকপ্রস্থান, দ্বিকপ্রস্থান, দ্বিকত্রিকপ্রস্থান, ত্রিকদিকপ্রস্থান, মানে এইটার সাথে এটার কম্বিনেশন, এটার সাথে এটা কম্বিনেশন, দুটোর একসাথে এইরকম ভাবে এগুলোকে ক্লাসিফিকেশন করা হয়, মানে সংকলন করা হয়েছে। আর কিভাবে আছে অ্যাকচুয়ালি আমি নিজেও এগুলো পড়িনি, আমাদের পাঠ্যর মধ্যে শুধুই প্রস্থানের যে মাতৃকার অংশটাই পাঠ্য ছিল। তো না, মাতৃকার তারও একদম মানে শুরুতে পঠ্যানের উদ্দেশ্য বলে একটা অংশ ছিল, পঠ্যান উদ্দেশ্য, ওইটার মধ্যে শুধু পড়েছিলাম, তো যার জন্য এই জিনিসগুলো আমার পড়া নেই। তো মোটামুটিভাবে এইটা যেমন আছে পড়ে নিও, আর খুব কৌতূহল হয় তাহলে আমি জিজ্ঞাসা করলে আমি পড়ে এক্সপ্লেন করতে পারি। তো এই 6 ভাগের মধ্যে পুনরায় সেগুলিকে অনুলোম প্রত্যনিক, অনুলোম প্রত্যনিক, প্রত্যনিক অনুলোম। আচ্ছা, অনুলোম মানে হচ্ছে মানে সোজাসুজি, আর প্রত্যনিক হচ্ছে রিভার্সে, এইভাবে ভাগ করে মোট 24 প্রকার ভাগ হয়েছে। তাহলে ওই 2 রকম ত্রিকোমাতিকা এবং দ্বিকোমাতিকা, সেটাকে ত্রিক, দিক, দিক, ত্রিক, ত্রিক, দিক, ত্রিক, ত্রিক এরকম 6 ভাগ করা হয়েছে। 6টা হচ্ছে কি 1 2 3 4 5, আর একটা কিছু বাদ গেছে এখানে। এই 6টাকে আবার এই 4 4 6 24 অনুযায়ী, মানে ত্রিক অনুলোম, ত্রিক প্রত্যনিক, ত্রিক অনুলোম প্রত্যনিক, ত্রিক প্রত্যনিক অনুলোম, আপারে দিক অনুলোম, দিক প্রত্যনিক, দিক অনুলোম প্রত্যনিক, দিক প্রত্যনিক অনুলোম, এইরকমভাবে 24 রকম ভাগ করা হয়েছে। তো এইভাবেই গ্রন্থটি বৃহৎ এবং জটিল আকার ধারণ করেছে। এবং পালির ক্ষেত্রে মানে প্রবাদ আছে যে এই মানে সমগ্র পালি সাহিত্যে সবচেয়ে কঠিন গ্রন্থ হচ্ছে এই প্রস্থান গ্রন্থ, মানে এই গ্রন্থ কেউ হাতই দেয় না।
তো জটিল হওয়ার মেন কারণ হচ্ছে এই যে মানে এটা ম্যাথামেটিক্যাল অ্যানালিসিসের মতন করে এই সমস্ত জিনিসগুলোকে করা হয়েছে। তো প্রস্থান গ্রন্থে উল্লিখিত দার্শনিক তত্ত্ব পারমার্থিক সত্য বলে অভিহিত। তো এইটাকে বলা হয় যে এরকম প্রবাদ আছে যে সূত্রপিটক ইত্যাদি অন্যান্য যে ত্রিপিটক গ্রন্থগুলো আছে সেগুলোতে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে বলা হয় ব্যবহারিক সত্য, মানে জাগতিক দিক দিয়ে ওগুলো সত্য। কিন্তু পারমার্থিকভাবে দেখতে গেলে প্রস্থান গ্রন্থে যেভাবে যা কিছু বলা আছে সেগুলো হচ্ছে পারমার্থিক সত্যবাদ, সেগুলো ইটার্নাল ট্রুথ। তো প্রস্থান সহই 5 গ্রন্থের অর্থকথা পঞ্চপ্রকারার্থ কথা রচনা করেন বুদ্ধ ঘোষ। হলো। আচ্ছা, এখান থেকে মোটামুটি কোনো কিছু প্রশ্ন আছে আর? স্যার ওখানে একটা টার্ম ছিল যে স্যার কায়, কায় মানে কি স্যার? কায় মানে তো শরীর। কায়িক পরিশ্রম শব্দটা শুনেছো, মানে গায়ে গতরে খেটে যে পরিশ্রম। চরকে এরকম আছে, কায়া চিকিৎসা ইত্যাদি চ্যাপ্টার আছে চরক সংহিতা সুশ্রুত সংহিতায়। আর কিছু? তোমাদের বাংলার অবস্থা খুব একটা ভালো না, এটা আমার দেখে অদ্ভুত লাগে। ইদানিংকালে কেন, আমার থেকেও যারা আগে গ্র্যাজুয়েশন ইত্যাদি করে এসেছে এনিও মানে বাংলায় স্টক অফ ওয়ার্ড ভীষণ কম। তার মেন কারণ হচ্ছে তোমাদের অনেকেই সাহিত্য পড়ো না বা পড়নি, মানে মিনিমাম কিছু গল্প উপন্যাস ইত্যাদি পড়া উচিত, না হলে ভাষা জ্ঞান হয় না। এই কারণে তোমাদের কম্পালসারি বাংলা ইংরাজির জায়গাটায় ভালো রকম ছেলেপুলেরা বেগ পায়। যাই হোক, এখন তার উপন্যাস পড়ার সময় হবে না, কিন্তু ওই কনসাসনেসটা রাখা যে বাংলা বা ইংরাজিতে স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে। আচ্ছা, এইবারে এখান থেকে নোট যেটা ছিল 30 নম্বরে সেই জায়গাটা দেখাই। পেজ নাম্বার কত ছিল? সূত্রপিটক। আচ্ছা, তো কোশ্চেনটা আমি শুরুতে বলেছিলাম। তো মোট কথা এখানে প্রশ্নর ধরনটা কি, ওই 7টা যে আছে তার মধ্যে 2টো বা 3টে লিখতে বলেছে। তো সেগুলো তো ওই জায়গাতে দেয়াই আছে, আমি ওটা তোমাদের নোটটা দিয়েও দেবো। তো তোমরা চেষ্টা করবে মোটামুটি 7টাই তৈরি করার, কেননা এই কোশ্চেনটা যদি আসে 18-র পরে, কবে এর পরে হয়তো এসেছে, আমার আসলে এটা 20-র পর থেকে আপডেট করা হয়নি, মানে 21 এবং 22-এর কোশ্চেনে যে এগুলো এসেছে তোর মধ্যে আসলেও হয়তো আসতে পারে, আর নাহলে তোমাদের প্রশ্ন তো দেয়াই আছে, সেখান থেকে একটু দেখে নিতে পারো। 23-এর তো এখনো এক্সাম হবে, তারপরে গিয়ে কথা। তো সুতরাং এখন পুরো জিনিসটা পড়ে দেখো। আর শর্ট কোশ্চেনগুলো অবশ্যই চেষ্টা করে তৈরি করে রাখা, কারণ শর্ট কোশ্চেন অনেকগুলো আছে। 30 নম্বরের প্রশ্নের জন্য যদি কেউ 6টা-7টাও করে নেয়, ওর থেকে 2টো কমন পাবেই, এটুকু আশা করা যায় 6-7টা বড় প্রশ্ন করতে। কিন্তু শর্ট কোশ্চেনগুলোর জন্য মোটামুটি 15-20টা বা তার বেশিও করতে হতে পারে, মানে 40 নম্বরের জন্য একটা 30-60 নাম্বার হয়ে যাবে কমন। তো শর্ট কোশ্চেনগুলো অবশ্যই করবে। আর এখানের বিষয়টা কি, এখানে ওই ত্রিপিটক কাকে বলে, এই অভিধর্ম কাকে বলে, এটা এখানে বলা হয়েছে যে অভি শব্দ অধিক অর্থে ব্যবহার হয়েছে এবং ধর্ম শব্দটা তত্ত্ব অর্থে ব্যবহার হয়েছে, থিওরি। তো এখানে বলছে যে সূত্রপিটকের মধ্যে প্রতিষ্ঠ সমুৎপাদ আর্য সত্য ঋতু উপস্থান ইত্যাদি সব বিষয়গুলো আছে, যেটাই মাইন্ডফুলনেস বললাম, এটা সেইটাই টার্মটা। তো এগুলো বুদ্ধদেশিত ধর্মের আধার স্বরূপ, তাই আচার্য বুদ্ধ ঘোষ বলেছেন ধম্মাতি রেখ ধম্ম বিশেষত্বে না অভিধর্ম, মানে ধর্ম অতিরিক্ত একটি ধর্ম। সূত্রপিটকে একটা ফিলোসফিক্যাল বিষয় বলা আছে, তার থেকে অতিরিক্ত একটা ফিলোসফিক্যাল বিষয় বিশেষ অর্থে না, মানে বিশেষ অর্থে অভিধর্ম। তো অতিরিক্ত ফিলোসফি বা হায়ার ফিলোসফি বলে বলা হয়।
তো প্রকৃতপক্ষে অভিধর্ম হলো ধর্মের অর্থাৎ সূত্রপিটকের যে ফিলোসফি আছে তার এক্সটেন্ডেড অ্যানালিসিস। আচ্ছা, এইবারে এখানে জাস্ট একটু ভূমিকা হিসেবে কয়েক কথা লেখা হয়েছে। অভিধর্ম পিটকের 7টি প্রকরণ আছে, ধর্মসাংগঠনিক বিভঙ্গ ইত্যাদি, এই জন্য একে সপ্ত প্রকরণ বলা হয়। এটা কি লেখা আছে? আচ্ছা, এই কথাটা লেখা নেই, যদি কোশ্চেনে থাকে ওই লিখে দিতে হবে যে 7টি প্রকরণ আছে বলে একে সপ্ত প্রকরণ বলা হয় পালিতে। আর দিয়ে এবার এইখানে গিয়ে ওই যে বলছে 3টে বা 2টো লিখতে, এখানে যে ধম্মসঙ্গনেরই যে শর্ট কোশ্চেন সেটা দিয়ে দেয়া আছে না, একটু মনে হয় বেশি লেখা আছে এখানটা। একটা কেন লেখা আছে? আচ্ছা যাই হোক, এখানে লেখা নেই তো অসুবিধার কিছু নেই। ওখান থেকে ওই শর্ট কোশ্চেনগুলো তৈরি করে রাখবে, তার মধ্যে তোমাদের যেটা সুবিধের মনে হয় 2টো বা 3টে, মিনিমাম 3টে করে রাখবে। সেটা এই 30 নম্বরের প্রশ্ন থাকলে সেখানে লিখে দিতে পারো। আর শর্ট কোশ্চেনের জন্য সবগুলোই করা ভালো। আচ্ছা, মোটামুটি আজকের বিষয়বস্তু শেষ হলো। তোমাদের বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, এই 3টে টপিক এখান থেকে শেষ হচ্ছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, তোমাদের যেটা বলা হয়েছিল যে সেকেন্ড পেপারের যে প্রথম 100 নাম্বার আছে সেকশন এ, তার মধ্যে 30 নম্বরের কোশ্চেন 4টে অপশান থাকে এক। তো এই 4টের মধ্যে 1 নাম্বার কোশ্চেনটা থাকে ক্যানোনিক্যাল লিটারেচার থেকে। তার মানে মোটামুটি বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটকের যে নোটগুলোর কথা আমি বললাম সেগুলো থেকে একটা মোটামুটি প্রতি বছর আসে। সূত্র পিটকের হলে একটুখানি হয়, অনেক সময় ওই সংযুক্ত নিকায় বা ইত্যাদি দিয়ে দিলে অনেকগুলো হয়ে যায়, কিন্তু মোটামুটিভাবে মানে এই 3টে টপিক থেকে একটা কোশ্চেন থাকেই। এটা যে কোনো সালের কোশ্চেন দেখে নিতে পারো, হয় বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক থেকে আসে। এই জায়গাটা হলো, তো এখান থেকে ধরে নাও যে এই জিনিসগুলো করলে একখানা 30 নম্বরের মোটামুটি কমন পেয়ে যায়, মিনিমাম 3টে প্রশ্ন করলে। নাও আসতে পারে, কিন্তু আসার সম্ভাবনা ভালো রকম আছে। না হলে এই জায়গাগুলো থেকে তো পেয়েই যাবে 2খানা কমন। এগুলো অবশ্যই তৈরি করো। আর এর ইকুইভ্যালেন্ট যে শর্ট কোশ্চেন হচ্ছে মোটামুটিভাবে এখান থেকে আমি যেটা আগের দিন দিয়েছিলাম, সূত্র পিটকের যে 15খানা টেক্সট আছে, আর এখানে অভিধর্ম পিটকের 7টা টেক্সট, এইগুলো অবশ্যই তৈরি করে নেবে। এইগুলো থেকে মিনিমাম 2টো থেকে 3টে কমন পাবে, যেটা 40 মানে 10 নাম্বারের যে 4টে লিখতে হচ্ছে সেখান থেকে 2 থেকে 3টে কমন পাবে, এটা মিনিমাম আসা উচিত। 2-1 সালে একটু এদিক ওদিক হতে পারে, এটাও তোমরা কোশ্চেন পেপার দেখে মিলিয়ে নিতে পারো। তো সুতরাং অনেকটা বিষয় কমপ্লিট হলো, এগুলো বাড়িতে তৈরি করবে। যারা লেখা দেখাওনি তারা তৈরি করে লেখাগুলো দেখাও, ভয় পাওয়ার কিছু নেই। ভুল ভ্রান্তি সবারই হয়, আমিও একসময় তোমাদের জায়গাতে ছিলাম, কেননা বালি সাবজেক্টটা আমার কাছেও নতুন ছিল। তো ভুল হলে সেগুলো যদি লেখো সংশোধন হয়ে যাবে, বা কার কোথায় অসুবিধা হচ্ছে সেগুলো আমি দেখে বলে দেব। আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস এখানে অফ করব। আচ্ছা, ঠিক আছে।